আচ্ছা, আমার সেশনগুলো আসলে পুরোটাই হয় ইন্টারেক্টিভ। তো আপনারা আম আমি মাইক্রোফোনটা অন করে দিতে চাচ্ছিলাম। বা কেউ যদি কথা বলেন, আমি যখন প্রশ্ন করব, প্রশ্ন করলে আপনারা আ মাইক্রোফোনটা অন করে আপনারা একটু কথা বলবেন প্লিজ। ঠিক আছে? কারণ আমরা ধরেন যেই টপিক গুলা নিয়ে কথা বলছি, এই টপিক গুলা নিয়ে যখন আমরা জানবো যে আপনাদের কোনো ধারণা আছে, আপনারা জিনিসগুলো বুঝেন, আ তখন কিন্তু আমাদের জন্য বা আপনারা যখন ইন্টারেক্ট করবেন, তখন আমাদের জন্য সেশন গুলো নেওয়া অনেক ইজি হয়। আমরা আসলে বুঝতে পারি যে আপনারা আ কি ধরনের আ আ আপনাদের রিকোয়ারমেন্ট টা কি ধরনের। ঠিক আছে? কারণ একটা ই-কমার্স বলি বা আইটি বলি, এই জিনিসগুলা কিন্তু ১ ঘন্টার কোনো সেশনে বা আইটির যেকোনো পার্টি ১ ঘন্টার সেশনে আসলে আ ফুল কি এটা 0.001% ও কভার করাটা খুব ডিফিকাল্ট। বাট স্টিল আমরা ওভারঅল একটা গো থ্রু করব ইনশাআল্লাহ। ঠিক আছে? ২-১ জনকে রেসপন্স করতে দেখছি অলরেডি। ইটস ভেরি গুড। একটা জিনিস কি, আমরা ধরেন লাইফে যে জায়গাতেই যাই, যে যা কিছুই আমরা করি, আ ইন্টারেকশন বা কমিউনিকেশনটা আসলে খুবই ইম্পোর্টেন্ট। আমরা কি চিন্তা করছি, কি ভাবছি, আমরা যদি কোনো ইন্টারভিউতে যাই বা আমরা যদি ব্যবসা করি, ইন্টারভিউর ক্ষেত্রে তো ডেফিনিটলি আমাদেরকে কথা বলতে হবে। তার পরবর্তীতে হয়তো অফিসে আমরা একটু চুপচাপ থাকতে পারি। কিন্তু আমরা যখন ব্যবসা করব বা আমরা যখন এন্টারপ্রেনিউর হব, আ বা আইসিটি সেক্টরে যখন আমরা কাজ করব, আমরা যখন ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হ্যান্ডেল করব, তখন কিন্তু আমাদের কমিউনিকেশন স্কিলটা খুব হাই হইতে হবে। যে যত বেশি কমিউনিকেটিভ, সে তত বেশি সাকসেসফুল। এটা কিন্তু একটু আমাদের খেয়াল রাখতে হবে সবসময়। আমরা কমিউনিকেশন এ যদি ভালো না হই, আমরা আমাদের যেটা মনে আসছে, আমরা অনেক সময় চিন্তা করি যে এই এই প্রশ্ন করব, পাখিরা কি মনে করবে? এই প্রশ্ন করব, আ ইটস মেবি এটা খুব সিলি একটা কোয়েশ্চেন। এটা থাক, এটা না করি। তাহলে ওই জিনিসটা আপনার মধ্যে অজানাই থেকে যাবে। এবং যারা জানে আ তারা আগায় যাবে। আবার অনেক সময় দেখা যাবে আপনি যে প্রশ্নটা করেছেন, এটলিস্ট এইখানে ধরেন 20-30% এর মানে একই কোয়েশ্চেন। সবাই হয়তো চিন্তা করছে যে, যদি এই প্রশ্নটা করব কি করব না, এই ধরনের একটা কনফিউশন এর মধ্যে থাকে। সো আপনাদের মনে যদি কোনো কোয়েশ্চেন আসে, আপনারা টপিকের মাঝখানেও কোয়েশ্চেনটা করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে সাথে, সাথে রিলেভেন্সি বজায় রেখে আনসারটা দিয়ে দেওয়া যাবে। আর কেউ যদি মনে করেন যে নোট করে রাখবেন, পরবর্তীতে কোয়েশ্চেন করবেন, সেখানেও আপনারা করতে পারেন। ঠিক আছে? তাহলে আমরা স্টার্ট করি। ই-কমার্স, তাই না? তো এটার মধ্যে ২ টা পার্ট আছে। একটা হলো ই, আরেকটা হলো কমার্স। কেউ একজন কি আপনাদের মধ্যে থেকে বলবেন যে ই আর কমার্স বলতে কি বোঝায়? ইলেকট্রনিক কমার্স। ইলেকট্রনিক কমার্স। ওকে। আর কেউ? কমার্স। ইলেকট্রনিক কমার্স। ই দিয়ে বোঝাচ্ছে ইলেকট্রনিক্স। আর কমার্স তো মানে ব্যবসা। তাই কি? আপনি একটু কথা বলুন। কেউ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আ ইলেকট্রনিক কমার্স, এটাকে যদি আমরা আরেকটু অন্যভাবে চিন্তা করি, আ ইলেকট্রনিক কমার্স আসলে এরকম যদিও আমরা তে ইলেকট্রনিক এর একটা ভার্সন, কিন্তু আমরা যখনই বলি, টা হচ্ছে এখন সরি আম আপনার অনলাইন বোঝায় আসলে এটাকে। আমরা দিয়ে যদি বলি ই আ বা যেকোনো কিছুতেই আম ইলেকট্রনিক ভার্সন বুঝাইতে আমরা আসলে মানে একটা ভার্সন বোঝাই দিয়ে। বুঝতে পেরেছেন? তাহলে ব্যবসার আমাদের রেগুলার যে ব্যবসাগুলা আছে, আমাদের যে বিজনেস বা ওভারঅল যে কমার্স ইন্ডাস্ট্রি, এটার হ্যাঁ, সীমা আক্তার বলছেন ইন্টারনেটের মাধ্যমে কোন জিনিস বেচাকেনা করা। হ্যাঁ, সেটা ঠিক আছে। আমি যে শব্দটার অর্থ জিজ্ঞেস করছিলাম যে এই শব্দটার অ্যাকচুয়াল কি মিন করছে। ঠিক আছে? তো ই-কমার্স এই যুগে আ খুব কম মানুষই আছি আমরা যারা ই-কমার্স সম্পর্কে খুব বেশি ধারণা রাখি না। মোটামুটি সবাই তো আমরা ধারণা রাখি, আমরা অনেক সময় অনেক কিছু কিনি। আ আপনাদের মধ্যে থেকে খুব রিসেন্টলি ধরেন আজকে বা গতকালকে বা এই সপ্তাহের মধ্যে কেউ কিছু কিনেছেন কি? কোন কিছু থেকে কোন আ ই-কমার্স সাইট থেকে কি কিনেছেন?
ফায়াদ মাহমুদ আদিল। ওয়াচ, আচ্ছা। আপনি মাইক্রোফোনটা অন করে আপনার অভিজ্ঞতা একটু বলেন, আপনি কিভাবে কিনেছেন, পুরো প্রসেসটা একটু বলেন। আহ একটু একটু আনমিউট করে দিবেন, আদিলকে একটু আনমিউট। জি ভাই, সবাইকে আনমিউটই করা আছে। আচ্ছা, আদিল মনে হয় আপনার কি মাইক্রোফোন কাজ করছে না বললেন। আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে, অন্য সমস্যা নেই। আজকে অন্য কেউ কি বলবেন যে, বা আপনি যে যারা কিনেছেন রিসেন্টলি, আমি শুধু প্রসেসটা জানতে চাচ্ছি, কারণ আমরা আজকে মেইনলি কথা বলবো ই কমার্সের ইন্ডাস্ট্রি, তার কিভাবে শুরু হয়েছে এবং ওভারঅল প্রসেসটা। সো আমরা যদি একজনের কাছ থেকে প্রসেসটা জানি, তাহলে এখান থেকে রিয়েল রিয়েল লাইফ যেই এক্সাম্পল বা স্টোরি থেকে আমরা পুরো সেশনটা ইনশাল্লাহ কভার করে ফেলতে পারবো। কারণ আপনাদের এক্সপিরিয়েন্স থেকেই যদি আমরা সেশনটা কভার করি, আপনাদের কাছে মোর রিলেভেন্ট মনে হবে এটা। তো কেউ একজন কি মাইক অন করে বলবেন যে আমরা কিভাবে কিনি, বা যারা রিসেন্টলি কিনেছেন এরকম কেউ? স্যার, আমরা যখন ওয়েবসাইটে গিয়ে আমাদের পছন্দের পণ্যটা দেখি, তখন আমরা ছবি সিলেক্ট করে তাদেরকে যখন নক করি যে এটা আমাদের দরকার, তখন তারা আমাদেরকে একটি কন্টাক্ট নাম্বার দেয়। তারপর আমরা যোগাযোগ করে আমাদের যেভাবেই হোক, কুরিয়ার সার্ভিসে হোক বা ক্যাশ অন ডেলিভারি হোক, তারা আমাদের প্রোডাক্টটি আমাদের কাছে পৌঁছে দেয়। আচ্ছা, এটা হলো একটা প্রসেস যে আপনার ছবি চুজ করে তাকে নক করলেন। এটা সম্ভবত আপনি আমরা যেটাকে এফ কমার্স বলি, ই কমার্সের একটা পার্ট, যেটা ফেসবুক কমার্স, যেটা অফিসিয়াল কোনো ওয়ার্ড নয় এফ কমার্স, কিন্তু এটা বহুল প্রচলিত একটা ওয়ার্ড, যে ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়া সাইটের মাধ্যমে আমরা যে কেনা বেচাটা করি। যেখানে ফেসবুকে আমরা কোনো ছবি দেখলাম, সেই ছবি দেখে সেই পেজে নক করলাম বা স্ক্রিনশট দিলাম, তারা আমাকে একটা নাম্বার দিল, সেই নাম্বারে কথা বললাম, বা আমার নাম্বার নিয়ে তারা কথা বললো, কথা বলে তারা আমাকে প্রোডাক্টটা পাঠিয়ে দিল। এটা ওয়ান ওয়ে অফ দারাজেও সেম সার্ভিস। দারাজ থেকে কেউ কিনেছেন, যেহেতু দারাজ নামটা আসলো তাই বললাম। দারাজের সিস্টেমটা কিন্তু একটু ডিফারেন্ট। কেউ দারাজ থেকে কিনেছেন বা ওয়েবসাইট থেকে কিনেছেন? জি, কেউ একজন বলেন। নুসরাত জাহান, আব্দুল্লাহ আল রাহাত, বলেন কি কিনেছেন বা কিভাবে কিনেছেন, প্রসেসটা। তারা যে যখন আমরা কোনো প্রোডাক্ট পছন্দ করি, তখন সেটাকে আমরা সিলেক্ট করি এবং সেটাকে আমরা বাই করি। বাই করার সময় আমরা আমাদের ফোন নাম্বার দিই অথবা ইমেল অ্যাড্রেস দিই, তারপরে আমাদের বাসার অ্যাড্রেস দিই, যেহেতু হোম ডেলিভারি হবে। যদি আশেপাশে কোনো দারাজের হাব থাকে তাহলে সেখান থেকেও নেওয়া যায়। তারপর সেই বাই তারা বাই করেন, যেটা এই বাইয়ের প্রসেসটা বলেন। আপনার ধরুন প্রোডাক্টটা দেখলেন, দেখার পরে আপনারা কি করেন, একটু প্রসেসটা যদি স্টেপ বাই স্টেপ বলেন, যেটা আপনি দেখার কিনে। পরে দেখার পরে আমি দেখি ওইটার রিভিউ কেমন আছে বা কয়জন মানুষ কিনেছে। যদি রিভিউ ভালো হয় বা সেলারের যদি রেটিং ভালো হয় তাহলে আমি কিনি, আমি তো কিনি না। কেনার প্রসেসটা কি? হ্যাঁ নুসরাত জাহান, ইউর রাইট, অ্যাড টু কার্ট করি, কার্টে অ্যাড করি। প্রসেসটা জানতে চাচ্ছিলাম। আমরা যখন প্রোডাক্টটা দেখলাম, পছন্দ হলো, সেই প্রোডাক্টের রিভিউ দেখলাম, প্রোডাক্টের ডেসক্রিপশন দেখলাম, যদি আমাদের ম্যাচ করলো, তাহলে সেটাকে আমরা অ্যাড টু কার্ট করি। অ্যাড টু কার্ট করে আমরা কি করি? অ্যাড টু কার্টের পরে বাই নাও, হ্যাঁ বাই নাও এ ক্লিক করলাম, কেনার প্রসেসে যাই। কেনার কেনার প্রসেসে প্রসেসে যাই। যাওয়ার পর আপনার ডিটেলস, অ্যাড্রেস, এই সকল কিছু ফিল করার পর পেমেন্টটাও কিন্তু আমরা অনলাইনের মাধ্যমেই করি। এক্স্যাক্টলি, আমি এটাই শুনতে যাচ্ছিলাম। আমরা পেমেন্টটা অনলাইনের মাধ্যমে করি, অথবা আমরা ক্যাশ অন ডেলিভারি করি। ক্যাশ অন ডেলিভারি ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশেই সর্বোচ্চ পর্যায়ে ব্যবহৃত হয়, কিন্তু অন্যান্য দেশগুলোতে আমরা যদি উন্নত কান্ট্রিগুলো দেখি, তারা সরাসরি পেমেন্টটা আগেই করে দেয়। এখন বাংলাদেশে এই যে ক্যাশ অন ডেলিভারি কে বহুল প্রচলিত কে করেছে, আপনাদের মধ্যে কোনো ধারণা আছে? কেউ বলতে পারবেন?
এই যে ক্যাশ অন ডেলিভারি জিনিসটাকে চালু করলো কে, কিভাবে এটা আসলো? আমরা কি হয়তোবা হয়তোবা হ্যাঁ বলেন বলেন। ইভ্যালিতে যে স্ক্যামটা হয়েছিল তারপর না, থেকেই না, হয়তো ক্যাশ অন ডেলিভারি না, না, হয়েছে। এটা এটা অনেক আগে থেকেই আসছে। ইভ্যালি স্ক্যাম সম্পর্কে আমরা তো অনেকেই জানি, ঠিক আছে, কিন্তু এটা প্রথম শুরু হয়, এটা শুরু করেছিল রকমারি.কম। রকমারি.কম এর নাম শুনেছি? জি শুনেছি, বই বিক্রেতা। আচ্ছা আচ্ছা, বই বিক্রি করে, আর কি বিক্রি করে? সবকিছুই পাওয়া যায় কম বেশি। ঠিক আছে, এই যে আপনি বই বিক্রেতা বললেন, এই বইটা কেন মাথায় আসলো? কারণ রকমারি.কম তাদের ব্যবসা শুরু করেছিল প্রথম হলো বই থেকে। বই এই দিয়ে। যে বই বই যে বিক্রি করছে, এই যে ই কমার্সের ওভারঅল ধরেন সব প্রোডাক্টের শুরু না করে তারা বই থেকে শুরু করলো। ধরেন তাদের আইকনিক প্রোডাক্টই ছিল বই, বা তাদের সিম্বল অফ প্রোডাক্ট ছিল বই। কাউকে যদি জিজ্ঞেস করেন যে রকমারিতে কি পাওয়া যায়, সবার আগে বলবে বই পাওয়া যায়। আচ্ছা, কেউ কি চালডাল থেকে রিসেন্টলি কিছু কিনেছেন বা কখনো কিছু কিনেছেন? চালডাল নাম শুনেছেন তো সবাই? নাম শুনেছেন কি? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, চাল ডাল শুনে আমাদের তো বোঝাই যায় যে এটা তারা গ্রোসারি প্রোডাক্ট সেল করে, চাল ডাল বিক্রি করে, সবজি বিক্রি করে, তাই না? তো চাল ডাল তাদের আইকনিক প্রোডাক্ট, বা তারা আম, তাদের যেই প্রোডাক্ট তারা সবচেয়ে বেশি বিক্রি করে স্বপ্ন থেকে নিয়েছি। আচ্ছা, বা যেই জিনিসগুলা দেখে মানুষ চাল ডাল শুনলে, যারা শুরু থেকে যারা চাল ডাল থেকে প্রোডাক্ট কিনেছেন গত ধরেন 8-10 বছরে, তারা আম, আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন তাদের সিম্বলিক প্রোডাক্ট কি? কোনো সেগমেন্ট না, এটা তো গ্রোসারির মধ্যে একটা প্রোডাক্ট আছে, আইকনিক প্রোডাক্ট, যেটা চাল ডাল বললে যারা পুরোনো বায়ার তারা সবসময় বলেন যে আরে চাল ডাল তো এটা বিক্রি করে, এবং সারা বছরই মোটামুটি তাদের এই প্রোডাক্টের উপর অফার থাকে, এবং মার্কেটে সবচেয়ে কম রেটে তাদের এখানেই পাওয়া যায়। কি বলতে পারবেন? আচ্ছা, না চাল ভাইয়া। ডালের হলো ডিম, বুঝতে পেরেছেন? চাল ডাল চাল ডালে সবসময় দেখবেন তাদের ডিমের অফার থাকে, এবং চাল ডালের আম, সবকিছুতেই যখন শুরু হয়েছিল তখন পর্যন্ত তাদের চাল ডালের যদি আমরা লগোতেও যাই, আপনারা দেখবেন চাল ডালের লগোতে কিন্তু ডিম, বাম পাশে কিন্তু ডিমের সাইন দেওয়া আছে, চাল ডাল লেখা তারা কিন্তু ডিম দেওয়া আছে। দেখেছেন এটা কখনো? জি ভাইয়া আচ্ছা, দেখেছি। তো একটা প্রশ্ন আসেনি কখনো যে এখানে ডিম কেন? আচ্ছা, কোনো সমস্যা নেই। আমরা যেটা বলছিলাম সেটা হলো যে আমরা এই যে প্রোডাক্ট নিয়ে তারা কাজ করছে, একটা স্পেসিফিক সেগমেন্ট নিয়ে কাজ করছে। ধরেন এরা কাজ করছে, চালাল কাজ করছে গ্রসারি নিয়ে, রকমারি কাজ করছে বই নিয়ে। ইভেলির কথা একজন বললেন, ইভেলি প্রথম কি প্রোডাক্ট সেল করেছিল বা কিভাবে আসছিল কেউ জানেন? কারো ধারণা আছে ইভেলি কিভাবে আসছিল? তো প্রোডাক্ট কি? ইভেলির প্রথম প্রোডাক্টে ছিল ডাইপার। ইভেলি শুরু করেছিল ডাইপার থেকে। তো এই যে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে যারা শুরু করে, তারা কিন্তু স্পেসিফিক সেগমেন্ট থেকে তারা স্টার্ট করেছিলেন। এই যে স্পেসিফিক সেগমেন্ট নিয়ে কাজ করে, এটাকে বলে নিশ মার্কেট বা নিশ প্রোডাক্ট। হ্যাঁ, শাহরিয়ার হাসিম, হাসিম বলেন। শাহরিয়ার হাসিম হ্যান্ডেস করেছিলেন, কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে, শোনা থাকলে তো কিছু নাই। তো এটা হলো নিশ মার্কেট নিয়ে কাজ করে। আর বাংলাদেশে কে কে সব প্রোডাক্ট সেল করে, সব ধরনের প্রোডাক্ট সেল করে দারাজ। বলতে পারবেন? দারাজ। আর কে আছেন? ফুড পান্ডা। ফুড পান্ডা এখন পান্ডা মার্ট নিয়ে আসছে। তারা ফার্স্টে ফুড নিয়ে কাজ করতো, এখন পান্ডা মার্ট থেকে দেখেন ফুড নামটা সরাই ফেলছে, পান্ডা মার্টটা তারা আলাদা সেগমেন্ট করেছে, সেখানে তারা অল প্রোডাক্ট নিয়ে আসছে। রকমারি আস্তে আস্তে হ্যাঁ সব ধরনের প্রোডাক্টেই চলে আসতেছে, বাট এরা পরবর্তীতে আসছে। প্রথমে আসছে হলো দারাজ, এবং তার আগে ছিল আজকের ডিল। আচ্ছা, বাংলাদেশে ই কমার্স কবে শুরু হয়েছিল কেউ বলতে পারবেন? কারো ধারণা আছে?
দারাজ, চালডাল, আজকের ডিল, পিকাবো, রকমারি, বাগডুম, ইভেলি, প্রিয় শপ, স্বপ্ন। আচ্ছা, সুন্দর। বাংলাদেশে ই কমার্স কবে স্টার্ট হয়েছিল কারো ধারণা আছে? 2011 থেকে 13 এর দিকে। আচ্ছা, ঠিক আছে। আর কোনো আনসার? 2012। 12। আচ্ছা, আর কেউ? 2012। হয়নি, আরো আগে। এনি গেস? 2000 থেকে 2005। 2000 থেকে 2005। 2009 থেকে 2010 নাকি 11 মেবি। আচ্ছা, 2000 থেকে 2005 যিনি বলেছেন, বা আমরা এখানে দেখতে পাচ্ছি সিয়াম আহমেদ জয় বলেছেন 2000 সাল। এই 2000 থেকে 2010। 2000 থেকে 2010 গ্যাপটা আসলে অনেক বড় হয়ে যায়। আমরা একটু না, স্পেসিফিক্যালি 2009 যদি থেকে বলি। 2010। আচ্ছা, সিয়াম আহমেদ বলছিলেন যে 2000, বা 2000 যারা বলছেন তারা কি জানেন কোম্পানির নাম কি, বা 2000 কেন বললেন? আমি আরো আগে বলার কারণে 2000 বলেছেন নাকি জেনে বলেছেন? 2000-এর শুরুর দিকে ক্লিকবিডি নামে একটা ওয়েবসাইট ছিল প্রথম বাংলাদেশে। আচ্ছা, ধারণাটা কাছাকাছি গিয়েছে, বাট ক্লিকবিডি প্রথম না, ক্লিকবিডি দ্বিতীয়, তৃতীয়। আর কেউ? এখনই.com। এখনই.com আরেকটু পরে আসছে। আর কেউ? যাক, এনিওয়েজ, আপনারা অনেক ভালো ধারণা রাখেন। বাংলাদেশের প্রথম ই কমার্সটা চালু করে 2000 সালে। ইনফ্যাক্ট 99 সালে প্রথম এটা আসে, বাট 2000 সালে তারা অফিসিয়াল লঞ্চ করে। সেটার নাম হলো মুন্সিজি.com। কেউ নাম শুনেছেন এটা? নাম শোনার কথা নয়, আচ্ছা, নাম শোনার কথা নয়, কারণ এটা এক্সিস্ট করে না এখন। এই মুন্সিজি.com প্রথম বাংলাদেশে, মুন্সিজি টেকনোলজিস লিমিটেড, মুন্সিজি.com বাংলাদেশে প্রথম ই কমার্স নিয়ে আসেন। কিন্তু এরা আসলে 2000 সালটা বাংলাদেশের জন্য অনেক আর্লি ছিল ই কমার্সের জন্য। তারা সময়ের অনেক আগে স্টার্ট করে ফেলেন, যার কারণে তাদের সার্ভাইভালে অনেক কষ্ট হয়, অনেক স্ট্রাগল করে তারপরে তারা আস্তে আস্তে মুন্সিজি.comটাকে তারা আর রাখেননি। এবং তার পরবর্তীতে আসে হলো সেলবাজার.com, যেটা পরবর্তীতে এখানেই.com নামে পরিচিতি পায় সব জায়গায়। আসে ক্লিকবিডি.com। ক্লিকবিডি.com বাংলাদেশের দ্বিতীয় ই কমার্স সাইট। যিনি ক্লিকবিডি বলেছিলেন, হ্যাঁ, ইউ আর রাইট, কিন্তু এটা ছিল দ্বিতীয়। আর সেলবাজার ছিল তখন বাইরের দেশের একটা কোম্পানি, যেটা পরবর্তীতে এখানেই.com হয়। তার পরবর্তীতে আস্তে আস্তে আসে হলো আজকের ডিল, রকমারি, চালডাল, বিদেশি কোম্পানি বিক্রয়.com আসে। তারপরে আসে হলো দারাজ। হ্যাঁ, তো এইভাবে আস্তে আস্তে 2000 থেকে 2005 সাল পর্যন্ত এই মুন্সিজি.com ছাড়া আর কেউ বাংলাদেশে ছিলেন না। তার পরবর্তীতে 6 থেকে 9 পর্যন্ত মোটামুটি সেলবাজার, তারপরে ক্লিকবিডি, এই দুজনেই রাজ করে। 8-9 থেকে আস্তে আস্তে বাড়া শুরু হয় 12 সালের পর থেকে। এবং বাংলাদেশে আসলে ই কমার্স ইন্ডাস্ট্রি একটা রেভলিউশন নিয়ে আসে হলো বিক্রয়.com। কারণ বাংলাদেশে বিক্রয়.com এই পরিমাণ মানে মার্কেটিং প্রমোশন করেছে, স্পেন্ড করেছে তারা, এত মানে $1,00,000 খরচ করেছে তারা। কারণ আমি তখন বাংলাদেশে বিক্রয়.com এর ফাইন্যান্স হেড ছিলাম। ধরেন বাংলাদেশের ক্রিকেট টুর্নামেন্ট তারা লঞ্চ করেছে, আপনার স্পন্সর করেছে। তারপরে এত বেশি পরিমাণে করেছে যে বাংলাদেশের মুখে মুখে তখন বিক্রয়.com ছিল। এটা হলো 2013 সালের শেষ থেকে নিয়ে 14 সালের শেষ পর্যন্ত। ওই এক বছরেই তারা প্রায় 60-70 কোটি টাকা খরচ করেছে শুধু প্রমোশনে। তো ওই সময়ই ই কমার্সটা বাংলাদেশের মুখে মুখে, মানুষের মুখে মুখে চলে আসে। যাই হোক, এটা বললাম বাংলাদেশের ই কমার্সের স্টোরি। পৃথিবীতে প্রথম ই কমার্সটা কখন স্টার্ট হয় এটা কে বলতে পারবেন? ই কমার্সের জার্নি শুরু হয় কখন? কার ধারণা আছে? এই অনলাইন ট্রানজাকশন প্রথম শুরু হয় 1960 সালে। অনলাইন ট্রানজাকশন শুরু হয় 60-এর দশকে, 60 সালে না, 60-এর দশকে। এবং তার পরবর্তীতে আস্তে আস্তে ধরেন 95 সালে আসে হলো অ্যামাজন, ইবে, এরা অনলাইনে ব্যবসা শুরু করে। 2000 সালের পর থেকে বাংলাদেশে আসে। আর বর্তমানে তো কি অবস্থা এটা আপনারা জানেনই। যাক, আমরা ওভারঅল একটা ইন্ট্রো নিলাম। এবার আমরা একটু
স্লাইড গুলাতে আসি, দেখি স্লাইড গুলা কি বলছে। আচ্ছা, আমার পরিচয় মনে হয় দেওয়া হয়নি। আমার নাম সৈয়দ সোয়াত ইমাম। আমি ই কমার্স ইন্ডাস্ট্রিতে কাজ করছি আজকে প্রায় 13 বছর হয়ে গেল। আমার কেরিয়ার শুরু হয়েছে 2009 সাল থেকে। টোটাল 16 বছরের কেরিয়ার। 12 বছর বিভিন্ন কোম্পানিতে জব করেছি এবং 4 বছর ধরে এন্টারপ্রেনার হিসেবে কাজ করছি। আমার 3টা প্রতিষ্ঠান এই মুহূর্তে কাজ করছে। একটা হলো এক্সপ্রেস ইন টাউন লিমিটেড, যেটা আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন। এটা হলো একটা লজিস্টিক কোম্পানি। আমরা ঢাকা সহ 12টা জেলায় অপারেট করছি এখন। প্রায় ধরেন 1000 খানেক মার্চেন্ট বা সেলার, অনলাইন সেলার আমাদের মাধ্যমে সারা দেশে প্রোডাক্ট ডেলিভারি করাচ্ছেন এখন আলহামদুলিল্লাহ। আমার একটা আইটি কোম্পানি আছে যার নাম হলো এক্স আইটি। এটার আন্ডারে আমাদের ই কমার্স সাইট আছে 2টা। একটা নাম হলো ভালো পণ্য, যেটা বাচ্চাদের স্পেসিফিক্যালি বাচ্চাদের বা নিশ মার্কেট, একটু আগে বলেছিলাম যে সেই নিশ মার্কেট নিয়ে কাজ করছি, বাচ্চাদের প্রোডাক্ট, এডুকেশনাল টয়। আর একটা হলো এক্সআইটি বাজার, যেটাতে আমরা গ্যাজেট আইটেম সেল করি। রিনিউয়েবল এনার্জি স্পেসিফিক বললে বায়োগ্যাস নিয়ে কাজ করছি সারা দেশে আলহামদুলিল্লাহ। আমাদের প্রায় 4000-এর উপরে প্ল্যান্ট আছে সারা দেশে। রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছি মোটামুটি 4 বছর হয়ে গেল। এই তো। আর আগে কাজ করেছি বিক্রয়.com-এ, তো বললামই, যেটা গ্রামীণ ফোনের মাদার কোম্পানি টেলিনরের ছিল এখানেই.com, সেটাতে কাজ করেছি। হুয়াওয়েতে কাজ করেছি। পোলার আইসক্রিম ড্যান কেক তাদের মাদার কোম্পানি। পান্ডুগড় গ্রুপের গ্রুপ ফাইন্যান্স ম্যানেজার হিসেবে কাজ করেছি। সো অনেক বছর জব করলাম, তারপরে আস্তে আস্তে এন্টারপ্রেনার হলাম। এন্টারপ্রেনার জার্নিটা আসলে খুবই একটা চ্যালেঞ্জিং জার্নি অলওয়েজ। সো আপনারা যারা পড়াশোনা করছেন, আপনারা এখনই কিন্তু এই যে স্কিল ডেভেলপমেন্ট করার সুযোগগুলো পাচ্ছেন, কিন্তু আমরা যখন 2009-এর জানুয়ারি থেকে আমার জব লাইফ শুরু, তার আগে কিন্তু আমরা ধরেন ইউটিউবও, তখন তো ফেসবুক খুবই অল্প, ফেসবুক তো তখন শুধু সোশ্যাল সাইট, তখনও ই কমার্স এরকম জনপ্রিয় হয়নি। অনলাইন যে কোর্সগুলো আমরা ঘরে বসে করবো তারও এরকম ছিল না, খুব অল্প ট্রেনিং ইনস্টিটিউটও ছিল কিন্তু গাইডলাইন দেওয়ার মতো অনেকে ছিল না। এরকম বড় বড় করে আইসিটি অলিম্পিয়াডের মতো সেশনগুলো তখন হয়নি, যার কারণে আমরা বলবো যে আপনারা এই যুগে অনেক লাকি। আপনারা সবকিছুই ইউ ক্যান ফাইন্ড অন ইউর ফিঙ্গার টিপস। ফিঙ্গার টিপস কি বলতে পারবেন? ফিঙ্গার টিপস হলো হাতের কাছে সব না, হাতের কাছে না। ফিঙ্গার টিপস হলো আঙ্গুলের মাথা, একদম আমরা যে শাহাদাত আঙ্গুলি বা পয়েন্টার যেটা বলি, যে ফিঙ্গারটা, এই ফিঙ্গারের মাথা এবং সবগুলো আঙ্গুলের মাথাটাকে বলে ফিঙ্গার টিপস। তো আমরা এই আঙ্গুলের মাথাটাকে আইটি ইন্ডাস্ট্রিতে ফিঙ্গার টিপস বলি। আমরা মাউসে ক্লিক করতে পারি, আমরা কিবোর্ডে টাইপ করতে পারি, মোবাইলে, এই আঙ্গুলের মাথা দিয়ে কিন্তু আমরা সব কাজগুলো করি। সো আমাদের ওয়ার্ল্ড কিন্তু এখন এই ফিঙ্গার টিপস এর মধ্যেই কিন্তু চলে আসছে, এবং এটা সম্ভব হয়েছে এই অনলাইন ট্রানজাকশনস, অনলাইন ই কমার্স, এই সব জিনিসের জন্যই কিন্তু এগুলা সম্ভব হয়েছে আমাদের ওয়ার্ল্ড আমাদের ফিঙ্গার টিপসে নিয়ে আসার। ইজন্ট ইট? নাকি অন্য কিছু আছে? আপনি কি স্লাইড দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, বলেন। দেখা যাচ্ছে। তো ই কমার্স একজন বলেছিলেন যে অনলাইনে কেনা বেচা করা, এখন বলেন আর কোনো কিছু কি আছে? ই কমার্স মানে কি? অনলাইন বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হলো ডিজিটাল প্ল্যাটফর্ম। ই কমার্স হলো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য বা সেবার কেনা বেচা। এখন বলেন সেবা কি? কে বলবেন? সার্ভিস। সার্ভিস। হ্যাঁ, সেবা যদি আমরা বা সিনোনিম বা ইংলিশে যদি আমরা এটাকে জিজ্ঞেস করি যে সেবা ইংলিশ ভার্সনটা কি, তাহলে সেটা হলো সার্ভিস। কিন্তু সেবা কি, সেবাতে কি বিক্রি হয়? অন্যের উপকারের জন্য কোনো কাজ করা। অন্যের উপকারের জন্য কোনো কাজ করা। আচ্ছা, একটা এক্সাম্পল দেন। ডাক্তার রোগীর চিকিৎসা করলে এটা সেবা। আচ্ছা, এখানে এই যে সেবা যেটা বলছে, এখানে সেবাটা একটু ডিফারেন্ট বোঝাচ্ছে। এখানে সেবাটা একটু ডিফারেন্ট বোঝাচ্ছে। এখানে আমি বলি পণ্য বা সেবা বোঝানোর জন্য ইনি যে সার্ভিস বলেছেন, ওই শব্দটাই আসলে এখানে পারফেক্টলি ইউজ হবে, প্রোডাক্ট অর সার্ভিস।
আমরা বাংলায় যদি সেবা, সার্ভিসের অর্থ সেবা, কিন্তু আমরা সেবা বললে এটাকে আবার নোবেল নোবেল প্রফেশনকে বুঝি আমরা, ডাক্তার বা ভলান্টারি যে জিনিসটা, আসলে ওটাও আছে, কিন্তু সেই সাথে সেবা মানে হলো যেটা আমার চোখে দেখতে পাই না, যে পণ্য, পণ্য বলতে বোঝাচ্ছে যে যেটা ভিজুয়ালি আমরা দেখতে পাচ্ছি, ধরেন চেয়ার, টেবিল, মোবাইল, এই জিনিসগুলো আমি পণ্য হিসেবে দিচ্ছি। সার্ভিস দিচ্ছি, ধরেন আপনাকে হয়তো আমরা গ্রাফিক্স ডিজাইনের কাজ করে দিচ্ছি, যে জিনিসটা আমরা বা ধরেন ই কমার্সের মাধ্যমে, ধরেন সেবা.com, সেবা যেহেতু নামটা বললাম, সেবা এক্সওয়াইজেড, সেবা এক্সওয়াইজেড এর নাম শুনেছেন কেউ? জি স্যার। সেবা এক্সওয়াইজেড কি দেয়, কি কি বিক্রি করে? তাদের নিজস্ব কোনো প্রোডাক্ট আছে? নো স্যার, ওরা সার্ভিস দিয়ে থাকে বিভিন্ন ধরনের। সার্ভিস দিয়ে থাকে। নুসরাত জাহান বলেছেন বিনিময় মূল্য আছে। ইয়েস, এক্স্যাক্টলি, যেটার বিনিময় মূল্য আছে। এই সেবা বলতে শুধু যে ইয়ে না, যে নোবেল প্রফেশন যেগুলো, সেটা না, এটার বিনিময় মূল্য আছে, সেটা আমরা বিক্রি করছি, এই সার্ভিস আমরা কেনা বেচা করছি। তো সেবা এক্সাইজের সার্ভিস দিয়ে থাকে। কি ধরনের সার্ভিস দিয়ে থাকে? এই সার্ভিস কি আপনি দেখতে পান? সেবা যে সার্ভিসটা দিয়েছে, সেবা বিভিন্ন হচ্ছে কি রিপেয়ার টাইপস এর কাজ করে থাকে। আপনি তাদেরকে বললেন যে আমার এই জিনিসটা লাগবে বাসায়, আমার ধরেন এসি নষ্ট হয়ে গেছে, আপনি তাকে বললেন যে আমার এসি নষ্ট হয়ে গেছে, সেটা লোক পাঠিয়ে দিল, সেই লোক এসে কাজ করে দিয়ে গেল, এটার জন্য আপনি তাকে একটা পেমেন্ট করলেন, সেবা প্ল্যাটফর্মের মাধ্যমে তাকে একটা পেমেন্ট করে দিলেন। এই যে প্ল্যাটফর্মের মাধ্যমে পেমেন্ট করছেন, এটাকে কি বলে? এই পেমেন্ট করাটাকে, এই পুরো প্রসেসটাকে কি বলে? পেমেন্ট প্রসেসটাকে কি বলে, বা কিসের মাধ্যমে পেমেন্ট করি আমরা, কি বলতে পারবেন? বিকাশ, রকেট, আচ্ছা, পেমেন্ট গেটওয়ে, এমন কিছু। বিকাশ, রকেট, কেউ বলছেন মোবাইল ব্যাংকিং, কেউ বলছেন কার্ড ওর বিকাশ। এই যে কার্ড ওর বিকাশ যেটার মাধ্যমে আপনারা পেমেন্ট করছেন, তাকে কি বলে? সেটাকে কি বলে? সে প্রসেসটাকে, বা রিটেইলার না, এটাকে বলে পেমেন্ট গেটওয়ে। বিকাশ ও রকেট হলো সরাসরি সার্ভিস প্রোভাইডার। কার্ডের মাধ্যমে যেটা করি সেটা নির্দিষ্ট ব্যাংকের যে কার্ড আছে। এখন আপনি ধরেন ইবিএল এর কার্ড ইউজ করছেন, ঠিক আছে? এখন ইবিএল এর ই ওয়ালেট, ডিজিটাল পেমেন্ট, অনেকে অনেক কিছু বলছেন, সবগুলাই ঠিক আছে। এখন ধরেন আপনি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের কার্ড দিয়ে আপনি পেমেন্ট করছেন, কিন্তু সেই কোম্পানির ইস্টার্ন ব্যাংকে অ্যাকাউন্ট নাই। এখন একটা কোম্পানির কয়টা ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে? একটা বা দুইটা বা তিনটা ব্যাংকে তারা অ্যাকাউন্ট রাখবে। তারা তো বাংলাদেশে ব্যাংক আছে ধরেন প্রায় 52টা ব্যাংক ছিল। এখন সবগুলা ব্যাংকে কি তারা তাদের অ্যাকাউন্ট করতে পারবে? পারবে না। তখন কি করবে? এখন আপনি ধরেন সিটি ব্যাংক হইতে পারে, বা বড় বড় ব্যাংকের হয়তো 2-3টা অ্যাকাউন্ট তাদের আছে। এখন দেখা গেল মিডল্যান্ড ব্যাংকের বা এক্সিম ব্যাংকের, এখন এক্সিম ব্যাংক একটা ইয়ের মধ্যে আছে, ট্রানজিশনের পিরিয়ডে আছে, এক্সিম ব্যাংকের কার্ড ইউজ করছে। এখন ওই ভদ্রলোকের বা ওই কোম্পানির এক্সিম ব্যাংকে অ্যাকাউন্ট নাই। তাহলে আপনি যে কার্ডটা ইউজ করলেন, সেই কার্ডটা যদি এক্সিম ব্যাংক হয় এবং তার সাথে যদি এক্সিম ব্যাংকের কোনো এগ্রিমেন্ট না থাকে, তাহলে কি উনি টাকাটা পাবে না? বা কিভাবে পাবে? তখন এই যে পেমেন্ট গেটওয়ে, যেটা, এই পেমেন্ট গেটওয়েটা হলো একটা সফটওয়্যার, একটা প্রসেস, যেটার মাধ্যমে আপনি যে কোনো ব্যাংকের কার্ড বা যে কোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। সেই পেমেন্টটা একটা কোম্পানির কাছে যাবে, সেই কোম্পানি আবার আপনার ব্যাংকে, তার সাথে আবার 52টা ব্যাংকের এবং সবগুলা মোবাইল ব্যাংকিং এর সবার সাথে থার্ড পেমেন্ট গেটওয়ে ইউজ করে। হ্যাঁ, তো সবার কাছেই, সবার সাথে তার এগ্রিমেন্ট থাকে, এবং সে কি করে? একটা চার্জের বিনিময়ে সে একটা 1.85% একটা চার্জ নেয় সাধারণত, এবং সিটি ব্যাংকের ক্ষেত্রে সম্ভবত 2.5% চার্জ নেয়। এই চার্জটা রেখে সে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আপনার এই টাকাটা সে পৌঁছায় দিবে। তাহলে আপনারা কি করেন? যে কোনো ব্যাংকের কার্ড আপনি এখানে ইউজ করতে পারছেন, যে কোনো মোবাইল ব্যাংক এখানে ইউজ করতে পারছেন। একটা গেট, একটা রাস্তা, এই গেটওয়ে দিয়ে আপনি পেমেন্ট করছেন। কথা বুঝতে পারছেন? এই গেটওয়ে দিয়ে আপনি পেমেন্ট করছেন, এই গেট দিয়ে আপনি পেমেন্ট করলেন, সেই পেমেন্টটা এক জায়গায় গেল, গিয়ে সে কি করলো? 52টা ব্যাংকের সাথে তার এগ্রিমেন্ট আছে। এখন ব্যাংকের সংখ্যা অনেক কম, অনেক ব্যাংক বন্ধ হয়ে গেছে। সেই ব্যাংকগুলোর সাথে তার এগ্রিমেন্ট আছে, এমএফএস এর সাথে তার এগ্রিমেন্ট আছে, তাদের অ্যাকাউন্টে সে টাকাটা পাঠিয়ে দিতে পারে। এই যে একটা সিঙ্গেল জায়গা থেকে সবগুলা পেমেন্ট ট্রানজাকশন করা যাচ্ছে, এটাকে বলে পেমেন্ট গেটওয়ে। কেউ বলতে পারেন বাংলাদেশের পেমেন্ট গেটওয়ের একটা বা দুইটা কোম্পানির নাম পরিচিত আছে আপনাদের কারো? এসএসএল কমার্স, বিকাশ, নগদ। আচ্ছা, এই যে যিনি লিখছেন উনি খুব ইনফরমেটিভ এবং অলমোস্ট কারেক্ট লিখছেন সবকিছু। আপনার নামটা HJD, যে নামটা কি
কি আপনার নামটা একটু বলেন, নামটা একটু বুঝি আমরা, কেন এখানে নামটা লিখে নেই। এটা দেখতে একটু কেমন জানি লাগছে। এসএল কমার্স বিকাশ নগর যিনি লিখেছেন, আচ্ছা যাক, উনি মনে হয় পরিচয় রিভিল করতে চাচ্ছেন না। এনিওয়েজ, হ্যাঁ বিকাশ উপায়, এই যে বিকাশ উপায় আপনি যেগুলো বলছেন এগুলা হলো আপনি বিকাশের সাথে যদি আমার এগ্রিমেন্ট না থাকে আর আপনি বিকাশে পেমেন্ট করেন তাহলে আমার কাছে সরাসরি তো টাকা আসবে না, কারণ আপনি যখন ঢুকবেন ঢোকার পরে বিকাশ পাবেন না। আমার ওখানে বিকাশের সাথে এগ্রিমেন্ট না থাকলে বিকাশ লেখা থাকবে না, আপনি ওখানে ক্লিক করে বা উপায় লেখা থাকবে না, ওখানে ক্লিক করে আপনি পেমেন্টটা করতে পারবেন না, বুঝতে পেরেছেন? তখনই পেমেন্ট গেটওয়ে ইউজ হয়, তখনই পেমেন্ট গেটওয়েটা ইউজ হয়, যেটা হলো সবার পেমেন্ট সে রিসিভ করবে এবং সে তার মতো করে যার যার প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে সে পাঠিয়ে দিবে। তো এনিওয়েজ, এই ই কমার্সের যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট গুলা তার মধ্যে একটা হলো ডিজিটাল প্ল্যাটফর্ম, একটা হলো পেমেন্ট গেটওয়ে। আমরা কিন্তু স্লাইডের অনেক কিছু কভার করে ফেলতেছি, ধরেন অলমোস্ট আমাদের 40% স্লাইড কভার হয়ে গেছে এখন পর্যন্ত। আমরা যা গল্প করছি, আলোচনার মাধ্যমে যা করছি, সেখানে অলরেডি স্লাইডের 40% কভার করে ফেলেছি। আপনাদের প্রশ্ন থাকলে মাঝে মাঝে করে ফেলবেন, ঠিক আছে? ই কমার্স হলো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য বা সেবার কেনা বেচা। এটি ব্যবসা পরিচালনার একটি আধুনিক পদ্ধতি। এটি অনলাইন মার্কেট প্লেস, মোবাইল অ্যাপ, ওয়েবসাইট ইত্যাদির মাধ্যমে পরিচালিত হয়। এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম বললাম, ডিজিটাল প্ল্যাটফর্ম কি কি থাকতে পারে বা কি কি আছে একটু বলেন তো। এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা 24/7 অ্যাক্টিভ ই কমার্স, 24/7 অ্যাক্টিভ। আমরা 24/7 ফজরের নামাজ পড়েও আমরা এটা কিনতে পারি, রাত্রে ঘুমানোর সময় শুয়ে শুয়েও মোবাইল টিপা উচিত না, কিন্তু তখন আমরা কিনতে পারি। ওয়েবসাইট, ফেসবুক পেজ, ডিজিটাল প্ল্যাটফর্ম, রাইট? আর কিছু? হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, অনেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মার্কেট তাদের প্রমোশন করে থাকেন, আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিনতে পারি। হ্যাঁ রাইট, সোশ্যাল মিডিয়া, এক্স্যাক্টলি। তো এই যে সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, যাই হোক, ওয়েবসাইট এটা আপনাদের আইসিটির কোনো ক্লাস হয়ে থাকলে আপনারা তো ডেফিনেটলি জানেন। অনেকের ধারণা আছে যে ওয়েবসাইট, যে প্ল্যাটফর্মগুলোতে আমরা ওয়েবসাইট তৈরি করি, এর মধ্যে আছে লারাভেল আছে, ই কমার্স সাইটগুলো বাংলাদেশের ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলো কিন্তু করা হলো ব্লগিং এর মাধ্যমে হয়, রাইট? তো আমাদের ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলোই কিন্তু হয় আপনার ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, ই কমার্স ওয়েবসাইটগুলো, কারণ এটা একটু সস্তা, একটু চিপ, নিজেরা কন্ট্রোল করতে পারে, এই জন্য ম্যাক্সিমাম ই কমার্স উদ্যোক্তারা তারা ওয়ার্ডপ্রেস ইউজ করেন, রাইট? ওয়ার্ডপ্রেসের মধ্যে ই কমার্সটা ইউজ হয়, অনেকে শপিফাই ইউজ করেন। এই নামগুলোর সাথে আপনারা পরিচিত? জি স্যার। অলরাইট, তাহলে এগুলো আপনারা ভালোই জানেন। লারাভেলে একটু এক্সপেন্সিভ, এই জন্য সব উদ্যোক্তারা যারা শুরু করেন অনেকেই ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করেন, ব্যবসা একটু ভালো হলে ধীরে ধীরে তারা লারাভেলের দিকে মুভ করেন। তো এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম, মোবাইল অ্যাপ, মার্কেট প্লেসের মাধ্যমে যেই ব্যবসা পরিচালিত হয় সেটাকেই বলে ডিজিটাল কমার্স বা ই কমার্স। এই যে ই কমার্সের ইতিহাস যেটার কথা বলছিলাম, 1960-এর দশকে প্রথম অনলাইন ট্রানজাকশন শুরু হয়। 95 সালে অ্যামাজন ও ইবে অনলাইন ব্যবসা শুরু করে। 2000-এর পর থেকে ইন্টারনেট ব্যবহারের বিস্তারে ই কমার্স দ্রুত বৃদ্ধি পায়। বর্তমানে আলিবাবা, দেশের বাইরে দারাজ, ইভেলি, পিকাবো ইত্যাদি জনপ্রিয় প্ল্যাটফর্ম। আলিবাবার নাম শুনেছেন? জি জি স্যার। আলিবাবা থেকে কেউ কিছু কিনেছেন? না, কিনি নাই কোনোদিন কিছু। আচ্ছা, দেশের বাইরের কোনো ওয়েবসাইট থেকে, ই কমার্স থেকে কিছু কিনেছেন কেউ? কেউ কিনেছেন? না। দেশের বাইরে থেকে আমরা সাধারণত দেখি যে যারা কিনি, আমরা সাধারণত আলি এক্সপ্রেস থেকে কিনি। এটা আলিবাবারই আরেকটা ভার্সন, আলি এক্সপ্রেস, যেটা হলো B2C। B2C কি জানেন কেউ? B2C কি? বিজনেস টু কনজিউমার বা কিছু। হ্যাঁ রাইট, বিজনেস টু কনজিউমার। বিজনেস টু কনজিউমার হলো B2C। তো আলি এক্সপ্রেসটা হলো B2C, আর আলিবাবাটা হলো
B2B, এবার বলেন B2B কি? বিজনেস টু বিজনেস। বিজনেস বিজনেস টু বিজনেস, রাইট। বিজনেস টু বিজনেসটা কিরকম হয়? আমরা কি আলিবাবা থেকে 2 পিস 5 পিস প্রোডাক্ট কিনতে পারবো? অনেক বড় একটা অর্ডার দিতে হয় ওটার জন্য। এক্স্যাক্টলি, ওখানে ওই প্ল্যাটফর্মটা হলো হোলসেলারদের জন্য। আমরা বাংলাদেশের যারা বড় বড় ব্যবসায়ীরা আছেন, ই কমার্স ব্যবসায়ীরা আছেন, তারা B2B যে সাইটগুলো আছে, আর সাধারণত আলিবাবা থেকে তারা অর্ডার করেন, অথবা সরাসরি চায়নায় গিয়ে তারা অর্ডার করেন। না, বায়ার টু বায়ার না, এখানে বায়ার বলে না, এটাকে কনজিউমার বলে এবং বিজনেস বলে। এখানে টার্মগুলো সব আসবে হলো হ্যাঁ, এখানে একজন লিখছেন যে B2B মানে পাইকারি দামে কিনতে হয়। পাইকারি দামে কিনতে হয় না, পাইকারি ভলিউমে কিনলে, আমরা যদি ভলিউমে কিনি তখন পাইকারি দাম পাই। আমরা যে কোনো জায়গায় যদি আমরা একটা প্রোডাক্ট 1 পিস কিনি, সে হয়তো দাম রাখবে 100 টাকা, কিন্তু আমরা যখন 100 পিস কিনবো তখন সেটা দাম হয়ে যাবে 50 টাকা, 60 টাকা, 40 টাকা হইতে পারে। যার যার বিজনেসের মার্জিনের উপর ডিপেন্ড করে। ফর এক্সাম্পল, আমি গত সপ্তাহে চায়না গিয়েছিলাম। ওখানে গিয়ে যখন আমি একটা প্রোডাক্ট কিনতে গেলাম, তো তারা ফার্স্টেই জিজ্ঞেস করে, চায়না যে শেনজেনে যে মার্কেটটা আছে, হোলসেল মার্কেট আছে, আমি যখন প্রোডাক্টের দাম জিজ্ঞেস করি, তারা ফার্স্টেই বলে যে আপনি কত পিস নেবেন। আমি যদি বলি 100 পিস, তাহলে এক রকমের রেট দেয়। আমি যদি সিঙ্গেল পিস, তখন এক রকমের রেট হয়। ঠিক আছে, তো আমি গিয়েছিলাম আমার ব্যবসার কাজে গিয়েছিলাম, ই কমার্সের কাজে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে দেখলাম যে ধরেন একই প্রোডাক্ট, আমি একটা প্রোডাক্ট আমি 10 পিস কিনেছি। আমি কিনেছি হলো 45, ফার্স্টে আমাকে দাম বলেছে হলো 95 RMB, 95 ইয়েন, চাইনিজ কারেন্সি যেটা 95 RMB। আমি যখন 10টা নিলাম তখন সেটা কিনলাম আমি 45 RMB করে। অর্ধেকেরও নিচে কিন্তু দামটা নেমে আসলো। সে বললো তুমি যদি 100 পিস কিনো তাহলে তোমাকে 35 RMB করে দিব। 100 পিস কিনলে তো, ধরেন আমি স্যাম্পল হিসেবে নিয়ে আসছি, এটা হয়তো পরবর্তী অর্ডার দিব তাদেরকে। তাহলে সে যেটা 95 RMB তে সেল করছে, সেটা কিন্তু 35 RMB তে দিচ্ছে আমাকে, আমি যখন বাল্কে কিনবো। সো এটা বিজনেস টু বিজনেস। আমি যখন বিজনেস টু কনজিউমার, আমি যখন সিঙ্গেল পিস আমার জন্য কিনবো, এটার দাম কিন্তু 95। আমি যখন কোম্পানির জন্য কিনবো, এটার দাম কিন্তু 35, যখন 100 পিস কিনবো। সো এই যে আলিবাবা সেল করে হলো বাল্কে, আর আলি এক্সপ্রেস সেল করে হলো রিটেইলার। বাংলাদেশে রিটেল কারা কারা? দারাজ কি রিটেল? আর কে কে আছে রিটেল বা B2C যেটাকে আমরা বলি? বলেন দেখি, নাম বলেন। পিক এন্ড পে রকমারি আছে, তারপর হচ্ছে অ্যামাজন, এটা তো আউটসাইড অবশ্য। আরো দু একটা নাম, ফুড পান্ডা, ফুড পান্ডা, তারপর হচ্ছে ইবে। ইবে তো বাংলাদেশে না। তারপরে বলেন, দারাজ, চালডাল, পিকাবো, আগোরা, আগোরা অনলাইন, আগোরা অনলাইন আছে, হ্যাঁ। মিনাবাজার অনলাইন আছে, স্বপ্ন আছে, রাইট, প্রিয় সব স্বপ্ন অনেক, হ্যাঁ, নাইস। এই যে ইবে বললেন, বলেন তো ইবেটা কি? এটা কি B2B না B2C? স্যার B2C। B2B B2C, এই B2B B2C ছাড়া কি আর কোনো নাম আছে? B2C। হ্যাঁ হ্যাঁ, B2C। আচ্ছা, B2C বা B2B ছাড়া কি আর কোনো নাম আছে? C2C, হ্যাঁ, এবার C2C টা কি বলেন দেখি? কনজিউম টু কাস্টমার। আপনি যদি কনজিউমার বলেন তাহলে ওটাও কনজিউমার, যদি কাস্টমার বলেন তাহলে ওটাও কাস্টমার, এটা কনজিউমার টু কনজিউমার, একই জিনিস। হ্যাঁ, তো দুইটা টার্ম সেম হবে, কনজিউমার টু কাস্টমার হবে না, কনজিউমার টু কনজিউমার অথবা কাস্টমার টু কাস্টমার। এটা টার্মটা হলো কনজিউমার টু কনজিউমার। ঠিক আছে, এখন বাংলাদেশে B2C C2C কারা করে বলেন তো এটা? ভোক্তা ফেসবুক মার্কেটপ্লেস, বিক্রয়, আর এগুলোই। বিক্রয় তো একজন হয়, বিক্রয় কি এগুলা হয়? বিক্রয়ের সাথে একটা বলেন। সেলবাজার্স, ওএলএক্স নামে একটা ছিল কিছু। হ্যাঁ, ওএলএক্স বাংলাদেশে আসছিল। এসে ওএলএক্স যখন বাংলাদেশে আসে তখন আমি, সেলবাজার ছিল, এটা আসলে ছিল টেলিনরের। এটা আমরা ভাবতাম এটা গ্রামীণ ফোনের, এটা গ্রামীণ ফোনে ছিল না, এটা ছিল টেলিনরের। এবং টেলিনর হলো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফাইনেস্ট টেলিকম কোম্পানি। পরবর্তীতে এই সেলবাজার
টেলিনরের সাথে সেলবাজার পার্টনারশিপ হিসেবে মার্চ করে শিপস্ট্যাট। শিপস্ট্যাট হলো একটা মিডিয়া বাইং হাউস, যেটা হলো ইউরোপের ওয়ান অফ দ্য লার্জেস্ট। এবং তাদের সাথে বাংলাদেশে যখন OLX আসে 2014-তে, যখন OLX 15-তে OLX আসলো, এবং OLX আসার পরে টেলিনর OLX কে অফার দিল, তুমি আর বাংলাদেশে যায় কি করবা। বিক্রয়.কম তখন নাম্বার 1 C2C, তখন বললো যে সেলবাজারও C2C ছিল, তখন বললো যে ঠিক আছে আসো আমরা মার্চ করি। তখন তারা কি করলো, তারা ইন্টারন্যাশনালি মার্চ করলো, টেলিনর, শিপস্ট্যাট আর OLX। ঠিক আছে, এই 3টা কোম্পানি। OLX ছিল সম্ভবত চিলির একটা, এটা ওনার কোম্পানি ফর্ম হয়েছে চিলিতে। সো এই 3টা কোম্পানি মার্জ করে বাংলাদেশে এখানেই.কম নাম করলো, তারা রিব্র্যান্ডিং করলো, সেলবাজার থেকে নাম হলো এখানেই.কম। সো শিপস্ট্যাটের সাথে টেলিনর মিলে এখানেই.কম করেছিল, পরবর্তীতে OLX কে বাংলাদেশে তারা অ্যাডভার্টাইজমেন্ট শুরু করার সাথে সাথে তারা OLX এর পার্টনারশিপটা তারা কিনে নেয়, বা OLX এর কাছে তারা শেয়ার বিক্রি করে OLX কে মার্জ করে ফেলে। তো বলতেছিল যে বিক্রয়.কম কে যদি বাংলাদেশে হারাইতে হয় তাহলে আমরা 3জন মিলে এক হব, বাংলাদেশের নতুন কোম্পানিকে দাঁড়াইতে দিব না। কিন্তু আনফরচুনেটলি 2017 সালে তারাই বাংলাদেশ থেকে ব্যবসা বন্ধ করে চলে যেতে হয়। যাওয়ার আগে তারা 127 কোটি টাকা খরচ করে গিয়েছিল 10 বছরে। তো তারা বলেছিল বাংলাদেশের মার্কেট ইজ নট রেডি ইয়েট, এটা আরো 12 বছর সময় লাগবে, 10 থেকে 12 বছর সময় লাগবে বাংলাদেশের মার্কেট ফুল ফ্লেজে রেডি হইতে। সো তাদের তখন তারা যখন ক্লোজ করে তখন আমি তাদের ফাইন্যান্স ম্যানেজার, ওই ওখানে টেলিনরের আন্ডারে আমি জয়েন করি। তো এনিওয়েজ, এটা হলো C2C, কনজিউমার টু কনজিউমার। বিক্রয়.কম এর একটা পার্ট আছে B2B, তারা সেটাকে বলে তাদের যেটা মার্কেট প্লেস। কে বলতে পারবে সেটাকে কি বলে তারা? আচ্ছা, একজন বলছিলেন যে ইবে B2B ও করে, B2C ও করে, B2C টা তারা কিভাবে করে? হুম, সরি, একটা সেকেন্ড, স্লাইডটা চলে গেছে না? সাধারণ মানুষ তাদের পুরনো বা নতুন পণ্য অন্য গ্রাহকের কাছে বিক্রি করতে পারে। এই C2C টা হলো আমি আমার ইউজড পণ্য বিক্রি করব এবং আরেকজন আমার ইউজ পণ্যটা কিনবে। আমি চেয়ার টেবিল, গাড়ি, সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট মার্কেট, আসলে এটা হলো C2C। আর B2B হলো বিজনেস টু বিজনেস, B2C টা হলো নতুন প্রোডাক্ট টু কনজিউমার, মানে বিজনেস টু কনজিউমার ডিরেক্টলি। আর C2C টা হলো কনজিউমার টু কনজিউমার, যেটা হলো আমি আমার ইউজ প্রোডাক্ট সেল করব। এবং তারপরে আর কি আছে? আমরা B2B বললাম, B2C বললাম, C2C বললাম, B2G, business to government. বিজনেস টু গভর্নমেন্ট। কে বলতে পারবে বিজনেস টু গভর্নমেন্ট? C2B, বিজনেস টু গভর্নমেন্টটা কি বলেন? B2G সরকার এবং জনগণের যে বিজনেস কমার্সটা, যে টেন্ডার গুলা হয়, এটা হলো চুক্তি বা ট্রেডিং বা কিছু ওই চুক্তিগুলি। হ্যাঁ। আরেকটা হলো C2B। C2B কিভাবে হয় বলেন? কনজিউমার টু বিজনেস, সেটা কিভাবে হয়? ফাইবার, আপওয়ার্ক। রাইট, এবার বলেন ফাইবার কি আর আপওয়ার্ক কি? এখানে হচ্ছে কি অনলাইনে হচ্ছে কোনো কোডিং করে দিলাম বা হচ্ছে কোনো কাস্টমার আসলো, ওকে হচ্ছে ফ্রিল্যান্সিং এর মতো কোনো কাজ। রাইট, আমি আমার কাছে যে প্রোডাক্টটা সেবা আছে সেটা আমি সরাসরি, বা আমার যে সেবাটা আছে সরাসরি আমি তাকে দিয়ে দিলাম। যেমন আমি ভালো গ্রাফিক্সের কাজ করতে পারি, আমি ওয়েবসাইট ডেভেলপ করতে পারি, আমি ডিজিটাল মার্কেটিং করতে পারি। আমি কি করতে পারি সেটা আমার ডিসপ্লেতে থাকবে, আমার প্রোফাইলে থাকবে, লোকজন আসবে, অথবা সে তার কাজগুলা কি কাজ আছে সেটা থ্রো করবে, সেটা আমি তার সাথে কথা বলে বিট করে আমি তার কাজগুলো করে দিব। তাহলে আমি কোম্পানির জন্য কাজ করছি অনলাইনে। ঠিক আছে, ঠিক আছে, আমরা ভার্সনগুলো নিয়ে কথা বললাম। আমরা তাহলে নেক্সট স্লাইডে যাই। বাংলাদেশে ই কমার্সের বিকাশ অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি।
ই কমার্সের বৃদ্ধি শুরু হয় 2010 সালে, কিন্তু এটা এক্স্যাক্টলি ই কমার্সটা শুরু হয়েছিল 2000 সালে। সো ফ্লারিশ করা বা এটা বুম করেছে 2010 সালে এবং তারপরে। আর হাজার হাজার ই কমার্স ব্যবসা এখন সফল হচ্ছে, একটা দুইটা না, অনেক কোম্পানি বন্ধ হচ্ছে। অনেক কোম্পানি বন্ধ হওয়ার পিছনে একটা রিজন আপনাদেরকে বলি, একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে। আমরা প্রোডাক্ট চুজ করি কিভাবে সেল করার জন্য। ধরেন আমি আমি দেখলাম আজকে ধরেন শীতের সময় আসতেছে, কেউ একজন একটা মাস্ক সেল করছে বা একটা ইউনিক প্রোডাক্ট খুব ভালো চলছে মার্কেটে। আমি সাথে সাথে কি করি, এই প্রোডাক্টটা নিয়ে আমি কাজ শুরু করে দিই, সেই প্রোডাক্টটা সেল করা স্টার্ট করে দিই। আমি প্রত্যেকটা প্রোডাক্টের একটা লাইফ স্প্যান আছে, প্রত্যেকটা প্রোডাক্টের আপনার সোর্সিং এর একটা ব্যাপার আছে, সাপ্লাই চেইন যেটাকে বলে। ই কমার্সের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হলো সাপ্লাই চেইন। আমরা যেরকম করে ডিজিটাল প্ল্যাটফর্মের কথা বলেছি, সেই সাথে আমরা বলেছি হলো পেমেন্ট গেটওয়ের কথা, আরেকটা হলো আমরা 24/7 সার্ভিসের কথা বলেছি, আর বলেছি হলো আরেকটা জিনিস হলো সাপ্লাই চেইনটা ঠিক থাকতে হবে। সাপ্লাই চেইনটা খুব ইম্পর্টেন্ট। আপনারা সবসময় যারা ব্যবসা করবেন বা যারা ই কমার্স নিয়ে বা যে কোনো কিছুতে কাজ করবেন, আপনারা সবসময় মনে রাখবেন, আপনারা সেল করে প্রফিট করতে পারবেন না, আপনাদেরকে কেনার সময় জিততে হবে। আপনি যদি কেনার সময় ভালো দামে, কম দামে নেগোশিয়েট করে বাল্কে কিনে বা যে কোনোভাবেই আপনি যদি কিনতে পারেন, তখনই আপনি জিততে পারবেন। কারণ আপনি যদি মনে করেন যে আমি 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 হাই দামে বিক্রি করে দিব, হাই প্রাইসে বিক্রি করব, ইটস নট পসিবল। কারণ মার্কেট কখনো না কখনো স্যাচুরেট হবে। এই যে একজন লিখেছেন মাহতাব লিখেছেন ডিমান্ডের উপরে ডিপেন্ড করবে। আমি ধরেন মার্কেটে এটা গত 6 মাস ধরে চলতেছে একটা প্রোডাক্ট, আপনি কি করলেন 6 মাস পরে সামহাও এটা আপনার সামনে আসলো, আসার পর আপনার ভালো লাগলো, আপনি সেই প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করে দিলেন। কিন্তু মার্কেট তখন অলরেডি স্যাচুরেট হয়ে গেছে। স্যাচুরেট হয়ে যাওয়া মানে অলরেডি আপনার মতো আরো 20 জন সেলার অলরেডি এটা সেল করছেন এবং অলরেডি ধরেন মার্কেটে 50,000 পিস সেল হয়ে গেছে। অনলাইনে এটা 6 মাস ধরে মানুষজন দেখছে, তাদের এটা ইন্টারেস্ট কমে গিয়েছে। তখন আপনি যদি প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করেন, আমরা যেটা সাধারণত যেটা বলি হুজুগে, এই প্রোডাক্টটা ভালো চলতেছে, আসেও আমি বিক্রি করি। ও কাপড় বিক্রি করে ঘর বাড়ি মানে বাড়িঘর করে ফেলছে, আজকে আমিও কাপড় বিক্রি করা শুরু করলাম। উনি ফার্নিচার বিক্রি করে উনি গাড়ি কিনে ফেলেছে, আমি এখন ফার্নিচার বিক্রি করা শুরু করলাম। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা প্রোডাক্ট নলেজ নেই না, কোথা থেকে সোর্সিং করছে। এখন দেখা গেল যে কাপড় বিক্রি করছে, উনি হয়তো সরাসরি ধরেন ফ্যাক্টরি থেকে কাপড় নিয়ে আসতেছে, আমি ফ্যাক্টরি অ্যাড্রেসটা জানি না। যে প্রোডাক্টটা ধরেন ভালো প্রোডাক্ট বা ভালো কাপড় সেল করছে এরকম যারা আছে, অনলাইনে সেল করছে, 2-4টা পেজের নাম বলেন। বলেন কেউ। অনলাইনে জামা সেল করছে এরকম 2-4টা পেজের নাম বলেন কেউ। ওয়ারেন ইসমাইল, তারপর হচ্ছে এখানে যারা আপুরা আছেন, আপনারা কোনো প্রোডাক্ট কিনেন না অনলাইনে, কোনো জামা কেনেন না? ঠিক আছে, আমি তো একটা নাম বলি, ধরেন স্টাইলিকো আছে। আমি আপনাদের থেকে শুনতে যাচ্ছিলাম, হ্যাঁ বলেন। ফেব্রি লাইফ আছে, ফেব্রি লাইফ আছে, রাইট। স্টাইলিকো আছে, তারপরে ধরেন সোনালিস ক্লোজেট আছে, ফেমাস ফ্যাশন আছে। এখন ধরেন ওনারা যেখান থেকে সোর্স করছে, সরাসরি ফ্যাক্টরি থেকে সোর্স করছে, আপনি ওখান থেকে সোর্স না করে আপনি কি করলেন, ইসলামপুর থেকে কিনে আসলেন বা নিউ মার্কেট থেকে কপি প্রোডাক্ট কিনে নিয়ে আসলেন। আসার পরে কাস্টমার যখন রিসিভ করবে, রিসিভ করার পরে তখন সেই প্রোডাক্টটা সে রিটার্ন করে দিবে। আপনার রিটার্ন রেশিও বেড়ে যাবে, প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন না, অথবা সেই প্রোডাক্টের অলরেডি লাইফ স্প্যান শেষ। ধরেন আমি একসময় বিন সাইদ প্রোডাক্ট খুব ভালো চলছিল, বিন সাইদের জামা খুব ভালো চলছিল আজকে থেকে আরো 2 বছর আগে। এখন বিন সাইদের প্রোডাক্ট নিয়ে সবাই কাজ করতেছে। তো আমি ইসলামপুরে কোনো একটা কাজে গিয়েছিলাম, যাওয়ার পরে আমি ঢোকার পরে দেখছি যে বিন সাইদ এই জামাটা বিভিন্ন দোকানে পাওয়া যাচ্ছে, কেউ সেল করছে 450 টাকায়, কেউ সেল করছে 1450 টাকায়। এটা 450 টাকায় সেল হচ্ছে, 550 টাকায় সেল হচ্ছে, 650 টাকায় সেল হচ্ছে, 950 টাকায় সেল হচ্ছে, 1150 সেল হচ্ছে, 1200 1250 সেল হচ্ছে, 1450 সেল হচ্ছে। 7টা প্রাইসে 7টা কোয়ালিটির প্রোডাক্ট সেল হচ্ছে। এখন ওই জামা উনি সরাসরি হয়তো ফ্যাক্টরি থেকে বানায় নিচ্ছেন, কিন্তু আপনি ইসলামপুর থেকে কিনে নিয়ে আসছেন, অথবা আপনি নিউ মার্কেট থেকে কিনে নিয়ে আসছেন। সো আপনি সাপ্লাই চেইনটা আপনার জানা নেই, এবং কেনার পরে কি করলেন, আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ভালো ধারণা না রাখার কারণে আপনি বুস্টিংটা ঠিকমতো করলেন না, টার্গেট অডিয়েন্সটা ঠিকমতো হলো না। সো আলটিমেটলি বাংলাদেশে আমি যদি করোনার পর থেকে বলি, ধরেন নিয়ার অ্যাবাউট 10 থেকে 15 লক্ষ পেজ ব্যবসায়ী উদ্যোক্তা হয়েছেন।
এবং তার মধ্যে থেকে ধরেন এই 70-80%ই ব্যবসায় নাই, এখন তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। মেইন রিজনটা হলো প্রোডাক্টের সোর্সিং কোথা থেকে হয়েছে সেটা না জানা, প্রোডাক্টের লাইফ স্প্যান, এখন মার্কেটে ডিমান্ড আছে কিনা, কি অবস্থায় আছে, এই প্রোডাক্টটা আর সেল করা যাবে কিনা, এটা না দেখে, রিভিউ দেখে না দেখে এটা সেল করে দেওয়া, সেল স্টার্ট করে দেওয়া, এবং সর্বোপরি প্রোডাক্টের কোয়ালিটি খারাপ থাকার কারণে এই ব্যবসা তাদের লংজিভিটি হারাচ্ছে। সো আমরা যদি বলি এখন পর্যন্ত প্রতিদিন নতুন নতুন ব্যবসায়ী, আজকে ওই যে জাস্ট ক্লাসে ঢোকার আগে কিছুক্ষণ আগে এক ভদ্রলোক পরিচিত একজন ফোন দিয়েছেন, ফোন দিয়ে বলছেন ভাই আমি তো অনলাইনে ব্যবসা করতে চাই, আপনার তো ওখান থেকে ট্রেনিং হয়, আপনি যদি একটু গাইডলাইন দেন আমাকে। ভাইয়া ঠিক আছে আসেন, আপনার ফ্রি টাইমে আসেন। বললাম শনিবারে ফ্রি আছি। বললাম ঠিক আছে আসেন। তো আমরা যেটা করি, আমরা সাধারণত এই ধরনের এইরকম সেশন গুলাই ওনাদের সাথে নেই, একদম মানে ওপেনলি তাদেরকে বলি যে মার্কেটের কি অবস্থা, তাদেরকে বেসিক ধারণাটা দেই যে তারা কি করবেন, প্রোডাক্ট তাদেরকে চুজ করতে বলি। কিন্তু ওই যে একদম হুজুগে যে প্রোডাক্টটা ভালো চলতেছে সেই প্রোডাক্টের পিছে, বা উনি এই প্রোডাক্টটা কিনে ভালো করে ফেলছে, এক্ষেত্রে একটা লস হয়, মার্কেট নষ্ট হয়ে যায়। যেমন 2022 সালে আমি একটা প্রোডাক্ট সেল করতাম, আমি এবং আমরা দুজন মিলে এটা স্টার্ট করেছিলাম একটা প্রোডাক্ট। এক কম্পিটিটর করলো কি, আমরা 790 টাকা করে প্রোডাক্ট সেল করতাম, উনি ধরেন খুবই লো কোয়ালিটির প্রোডাক্ট 390 টাকায় মার্কেটে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে পুরো মার্কেট উনিও বিক্রি করতে পারেনি, কারণ ওনার প্রোডাক্ট মানুষজন হাতে নিয়ে সব রিটার্ন করে দিয়েছে, মানে ফেরত দিয়ে দিয়েছে, এবং আমাদের মার্কেটটাও নষ্ট করে ফেলেছে। তো আমরা যদি ভাবি যে প্রাইস ডাম্প করে বা প্রাইস কমিয়ে আমরা ই কমার্স ব্যবসায় আমরা ভালো করে ফেলবো, এটা কিন্তু হয়ে ওঠে না। ঠিক আছে, সো এখানে অনেক কিছুই অনেক ক্রিটিক্যাল জিনিস আছে, আমরা জেনে তারপরে ই কমার্স ব্যবসায় আসা উচিত আমাদের। অনেকগুলো অনলাইন কোর্স আছে, ফ্রি কোর্সও আছে, ফ্রি যেই ইয়েগুলা আছে আমরা সেগুলো ট্রায়ালগুলা আমরা দেখতে পারি, দেখে তারপরে আমাদের অভিজ্ঞতা নিয়ে আমাদের বা স্কিল নিয়ে আমাদের পরে অনলাইন ব্যবসায় আসা উচিত। ই কমার্সের উদ্দেশ্য অনলাইন ভিত্তিক সহজ ব্যবসা তৈরি করা, সময় ও খরচ সাশ্রয় করা, পণ্য ও সেবার বিশ্বব্যাপী বাজার তৈরি করা, ক্রেতাদের জন্য 24 ঘন্টা কেনাকাটার সুবিধা দেওয়া, ব্যবসা পরিচালনার স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি। তো আমরা যে জিনিসগুলো বললাম আসলে সব মোটামুটি এই জিনিসগুলাই অনলাইন ব্যবসার মাধ্যমে হয়। ব্যবসাটা সহজে করা যায়, ম্যাক্সিমাম কাস্টমারের সাথে ইজিলি পৌঁছা যায়, সরি কম আসতেছিল, করা যায়, পণ্য ও সেবার বিশ্বব্যাপী বাজার তৈরি করা যায়। আমরা এখানে বসে বাইরের দেশের প্রোডাক্ট আমরা কিনতে পারি, আমরা কি বলে বাংলাদেশের প্রোডাক্ট আমরা বাইরেও বিক্রি করতে পারি। ঠিক আছে, লোকাল টু গ্লোবাল কনসেপ্টে এখন অনেক কোম্পানি কাজ করছে, তারা বাংলাদেশের প্রোডাক্ট বাইরে বিক্রি করছে। ক্রেতাদের জন্য 24 ঘন্টা কেনাকাটার সুবিধা, এটা অলরেডি একজন বলেছেন, 24/7 24 ঘন্টা 7 দিন, ঈদের দিনও দোকান খোলা থাকে, অনলাইনে আমরা কিনতে পারি। ব্যবসা পরিচালনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি। আপনাদের অভিজ্ঞতা তো অলরেডি শেয়ার করলেনই। আমরা ই কমার্সের ধরনের মধ্যে কথা বলেছি, B2B, B2C, C2C, C2B, G2C, আমরা তো সবই কথা বললাম, তাই না? কথা বলেছি কি 5টা নিয়ে? জি স্যার। ওকে, আসেন ই কমার্সের উপাদান। ই কমার্সের উপাদানের মধ্যে আমরা ওয়েবসাইট এবং অ্যাপ নিয়ে কথা বলেছি, পেমেন্ট সিস্টেম নিয়ে কথা বলেছি, সাপ্লাই চেইন মানে লজিস্টিক্স। লজিস্টিক্স বলতে আমরা যে শুধু ডেলিভারি বা কুরিয়ার কোম্পানি বুঝি তা নয়। লজিস্টিক্স হলো পুরো চেইনের, আমি কোথা কিনবো আর কোথায় বিক্রি করবো, যেখান থেকে কিনবো সেখান থেকে কেনার পরে আমার অফিসে আসবে, আমার অফিসে এটা প্রসেস হবে, প্রসেস হয়ে তারপরে ডেলিভারির কোম্পানির মাধ্যমে কাস্টমারের কাছে যাবে, কাস্টমারের কাছে গেলে যদি ক্যাশ অন ডেলিভারি হয় তাহলে সে আমাকে টাকা দিবে, সেই টাকাটা সেই কুরিয়ার কোম্পানি আবার আমার কাছে পৌঁছায় দিবে। এই যে পুরোটা একটা চেইন, সাপ্লাই চেইন, আমি আবার সাপ্লায়ারকে পেমেন্ট করব, তাই না? সো এই পুরো যেটাকে বলে সাপ্লাই চেইন। এই লজিস্টিক্স বলতে শুধু যে ডেলিভারি কোম্পানি বোঝায় তা নয়, এটা একটা কমপ্লিট সাপ্লাই চেইন। গ্রাহক সেবা নিয়ে কথা বলেছি, শুধু ডাটা ম্যানেজমেন্ট নিয়ে আমরা কথা বলিনি। এই একটা জিনিস আমাদের এখন পর্যন্ত বাকি আছে, সেটা হলো ইনভেন্টরি এবং গ্রাহকের ডেটা ট্র্যাকিং। আমরা ইনভেন্টরি নিয়ে আমাদের কি কি প্রোডাক্ট সেল করছি সেটার ভালো ছবি থাকতে হবে, সেটার ইনভেন্টরি ম্যানেজ করতে হবে। দেখা গেল যে আমার ইনভেন্টরি নাই, আমি প্রোডাক্টটা ওয়েবসাইটে আপলোড করে বসে আছি, কাস্টমার যখন অর্ডার করলো তখন বললাম ম্যাম বা স্যার এটা স্টক আউট, অথবা আমি যখন অর্ডার করেছি তারপরে আমি খুঁজতে বেরোলাম যে এটা কার কাছে আছে প্রোডাক্ট, তখন কি আমি এই প্রোডাক্টটা কিনতে পারবো বা আমি
এটা নিয়ে ডিল করতে পারবো, তখন কিনে এটা দিতেও ডেলিভারিতে ডিলে হবে, রিটার্ন হওয়ার সম্ভাবনা বেশি এবং মার্কেটে না পাওয়ারও সম্ভাবনা বেশি। এবং আপনি যখন খুব ইনস্ট্যান্ট কিনতে যাবেন তখন বেশি দামে আপনাকে হয়তো প্রোডাক্টটা কিনতে হইতে পারে। সো আপনি আগে ইনভেন্টরি শিওর করবেন, কার কাছে প্রোডাক্ট আছে তাকে বলবেন যে ভাই আমি অনলাইনে ব্যবসা শুরু করেছি বা এই প্রোডাক্টের আমি প্রমোশন শুরু করেছি, আমার যখন অর্ডার পড়বে তখন আপনি আমাকে প্রোডাক্টগুলো সাপ্লাই দিবেন। ঠিক আছে। আর গ্রাহকের ডেটা ট্র্যাকিং, এই ডেটা ট্র্যাকিংটা এখন আমরা জানি জিটিএম গুগলের মাধ্যমে আমরা ট্র্যাক করতে পারি কাস্টমারদের, গুগলে কারা সার্চ করেছেন বা ফেসবুকে যারা সার্চ করেছেন বা পণ্য কিনছেন রেগুলার, আমরা সরাসরি স্পেসিফিক্যালি আমরা সেই সব কাস্টমারকে টার্গেট করে আমরা আমাদের প্রোডাক্টের প্রমোশন চালাতে পারি। আমরা অনলাইনে তাদের কাছে শুধু আমাদের প্রোডাক্ট আমরা শো করাইতে পারি। যারা ডিজিটাল মার্কেটিং বা বুস্টিং করে থাকেন তারা এই জিনিসটা ভালো জানেন। শুধু এই যে ডাটা ম্যানেজমেন্ট, ইনভেন্টরি আর গ্রাহকের ডেটা ট্র্যাকিং এর উপরেই ধরেন 1 সপ্তাহ ডেইলি 4 ঘন্টা করে ক্লাস নিলেও শেষ হবে না। হিউজ জিনিস এটা। কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? কারো কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি যাক, না থাকলে সমস্যা নেই। স্যার B2G সম্পর্কে আরেকবার বললে ভালো হয়। কোনটা? B2G। B2G আপনাদের মতে কে বলবেন? কেউ একজন বলেন তো দেখি। একজন খুব সুন্দর বলেছিলেন B2G সম্পর্কে, বলেন তো কে বলবেন আপনাদের মধ্যে? সরকারি সরকারি কি চুক্তি বা ট্রেডিং এর কোনো কাজ বা লম্বা কোনো বা বড় কোনো অর্ডার গভর্নমেন্টের কাছে দেওয়া বা সেবা দেওয়া। আচ্ছা, এটা B2Gটা আসলে আমাদের দেশে খুব বেশি প্রচলিত নয়। আমাদের দেশে আসলে G2Bটা বেশি প্রচলিত। আমরা একটা স্লাইডে যাই। এখানে আমরা G2C লিখেছি, এটা G2Bও আছে। G2C যে সরকারি অনলাইন পরিষেবা, অ্যাক্সেসিবিলিটি। স্যার এখানে তো কোনো স্লাইড দেখা যাচ্ছে না, অফ হয়ে গিয়েছে। আচ্ছা, দিচ্ছি। দেখতে পাচ্ছেন? জি। জি, আপনি কি বলছিলেন? সরকারি টেন্ডারের কথা, টেন্ডারের কথা শুনেছেন আপনারা? গভর্নমেন্ট টেন্ডার যে দেয়, টেন্ডারের কথা শুনেছেন? যে বিভিন্ন কাজ হয়, এই যে রাস্তাঘাট বানায়, ব্রিজ বানায়, যে গভর্নমেন্ট টেন্ডার গুলা হয়, এই গভর্নমেন্টের টেন্ডার গুলা তারা যখন অকশনের জন্য যখন তারা কল করে যে টেন্ডার গুলোর জন্য, তখন এই টেন্ডার গুলা বিভিন্ন কোম্পানি নেয়, বিভিন্ন ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্টর নিয়ে থাকেন না? আপনি কি আমার স্লাইড দেখতে পাচ্ছেন? আমার এখানে একটু ট্রাবল করছে, আমি নেটটা ট্রাবল করছে একটু। আপনি কি দেখতে পাচ্ছেন আমার স্লাইড? না, চলে গেছে মনে হয়। কয়েক সেকেন্ডের জন্য নেট চলে গিয়েছিল, আমি দিচ্ছি এখনই আবার। হ্যাঁ, আচ্ছা,
দেখেন এখানে G2C যেটা বলেছে সরকারি অনলাইন পরিষেবা অ্যাক্সেসিবিলিটি এবং স্বচ্ছতা বাড়ায়। অনলাইন পরিষেবা গভর্নমেন্ট মানুষজনকে যেই সার্ভিসগুলো দিয়ে থাকে, কারণ আমি আপনাদেরকে ধরেন গভর্নমেন্টের যেই সার্ভিসগুলো আছে, যেই ধরনের গভর্নমেন্ট টু সিটিজেন বা গভর্নমেন্ট টু সিটিজেনই বোঝায় এটা সাধারণত G2C যেটা বলে, এটা আসলে কাস্টমার না, এটা গভর্নমেন্ট টু সিটিজেন হয়। সরকার থেকে নাগরিক, যা নাগরিক পরিষেবা প্রদান করে গভর্নমেন্ট বিভিন্ন তথ্য আদান প্রদানের মাধ্যমে, বা সরকার তার সিটিজেনকে যেসব সার্ভিসগুলো দিয়ে থাকে এর জন্য কিন্তু সরকার অনেক ক্ষেত্রেই পেমেন্ট নিয়ে থাকে। তো সেগুলাই আসলে G2C সরাসরি যেটা গভর্নমেন্ট তার সোসাইটির জন্য বা তার সিটিজেনদের জন্য যে কাজগুলো করে সেটা বোঝায়। আর G2B হলো বিভিন্ন ধরনের যে টেন্ডারগুলো আছে, গভর্নমেন্ট যে টেন্ডারগুলো দেয় সেই টেন্ডারগুলো বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান বা কোম্পানিগুলো টেন্ডারগুলো নিয়ে থাকে, রাস্তার কাজ করে, বড় বড় বিল্ডিং টেন্ডার, এই যে ঢাকায় থার্ড টার্মিনাল হলো, এই যে মেট্রো রেল হলো, এই যে এই কাজগুলো যারা যেই সব কোম্পানিগুলো নিয়েছে গভর্নমেন্ট থেকে টেন্ডারের মাধ্যমে, সেটা হলো G2B। বুঝতে পেরেছেন? স্লাইডগুলো দেখতে পাচ্ছেন এখন? ই কমার্সের সুবিধা অসুবিধা আমরা শেষ করে দিব 5 মিনিটের মধ্যে। অলমোস্ট স্লাইডও শেষ হয়ে যাচ্ছে। আমরা অলরেডি এটা নিয়ে কথা বলেছি, সময় সাশ্রয়ী, খরচ সাশ্রয়ী, ভৌগোলিক সীমাবদ্ধতা নেই, আমি দেশে বসে বাইরের প্রোডাক্টগুলো আমরা কিনতে পারি, দেশের বাইরের প্রোডাক্ট ইজিলি আমাদের হাতে চলে আসে, আলি এক্সপ্রেসের মাধ্যমে কিনি, অ্যামাজনের মাধ্যমে কিনি, দ্রুত ডেলিভারি হয়, প্রতিযোগিতামূলক বাজার, এটা হলো আমাদের সুবিধা। আমরা একসাথে আমার এলাকায় শুধু একটা দোকানই আছে, কিন্তু আমি যখন অনলাইনে কিনি তখন অনেকগুলো পেজ থেকে আমরা কম্পেয়ার করে প্রোডাক্ট কিনতে পারি। একজন বলেছেন যে রিভিউ দেখি, রিভিউ ভালো হলে আমরা কিনি। সো যারা প্রোডাক্ট কিনেছেন, প্রোডাক্ট কিনে রিভিউ দিয়েছেন, সেই রিভিউ দেখে আমরা প্রোডাক্টটা কিনতে পারছি। যার রিভিউ খারাপ তার প্রোডাক্ট কিনবো না, যার রিভিউ ভালো তার প্রোডাক্ট আমরা কিনবো। তাহলে প্রতিযোগিতামূলক বাজার থেকে ভালো প্রোডাক্ট কম দামে কম সময়ে আমরা কিনতে পারি। অনেক সময় আমাদের জন্য মার্কেটে যাওয়া, শপিং করা আমাদের জন্য সুবিধা হয় না, আমরা তখন অনলাইনে অর্ডার করলে ইজিলি আমাদের বাসায় চলে আসে। অসুবিধাটা হলো ইন্টারনেট নির্ভরতা, ইন্টারনেট না থাকলে এটা কাজ করা যায় না। এই যে মান ও প্রতারণার ঝুঁকি, অনেক সময় আমরা যে প্রোডাক্টটা কিনি সেই প্রোডাক্টটা সেম আমাদের কাছে প্রোডাক্টটা আসে না, কালার ডিফারেন্ট হয়ে যায়, তারপরে প্রোডাক্টের কোয়ালিটি ডিফারেন্ট হয়, নিরাপত্তা সমস্যা, অনেক সময় ধরেন প্রোডাক্ট হারায় যায়, প্রোডাক্ট লস্ট হয়, টাকা অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছি, প্রোডাক্ট আসেনি আমাদের সাথে, যাচাইয়ের সুযোগ নেই। এটা আমাদের যারা যদি অ্যাডভান্স পেমেন্ট করে দেয় তাহলে যাচাইয়ের সুযোগটা কম থাকে। আমরা আবার রিটার্ন পলিসি যাদের ভালো, যারা রিটার্ন রিসিভ করে তাদের কাছে প্রোডাক্ট কিনলে ভালো হয়। আর না হলে আমরা এখন যেটা ক্যাশ অন ডেলিভারিতে আমরা যেটা করতে পারি, আমরা যখন অর্ডার করি প্রোডাক্ট আমাদের কাছে আসে, ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলে দেখে তারপর আমরা নিতে পারি। সো এখানে আমরা কিছুটা যাচাইয়ের সুযোগ পাই। কিন্তু ই কমার্সের রিয়েল ই কমার্স যেটা হলো অ্যাডভান্স অনলাইন পেমেন্ট গেটের মাধ্যমে পেমেন্ট করে প্রোডাক্ট নেওয়া, সেক্ষেত্রে যাচাইয়ের সুবিধা একটু কম থাকে। প্রোডাক্ট খারাপ হলে আমরা আবার ফেরত পাঠিয়ে দিতে পারি, যেটা ওরা হয় আমাকে নতুন প্রোডাক্ট পাঠাবে অথবা আমাকে পেমেন্ট ব্যাক করে দিবে। আর এটা হলো ডেলিভারি সমস্যা। ডেলিভারি ম্যানের প্রবলেমটা আমরা সারা জীবনই ফেস করছি গত 12 বছর ধরেই। ই কমার্সের শুরু থেকেই ডেলিভারি ম্যানরা ঠিকমতো প্রোডাক্ট ডেলিভারি করছেন না, ডিলে হচ্ছে, কোম্পানিগুলা আসলে খুব স্ট্রাকচার্ড না, বাংলাদেশে যেসব কোম্পানি আছে, যার কারণে এই সমস্যাগুলো আমাদের হয়ে থাকে। ই কমার্সের ভবিষ্যৎ এবং সম্ভাবনা যদি আমরা বলি, এআই এবং মেশিন লার্নিং এর মাধ্যমে আমরা কাস্টমার অভিজ্ঞতা আমরা আরো উন্নত করতে পারি। ভয়েস কমার্সের মাধ্যমে কিছুদিন পরে আমাদের এরকম সময় আসবে যখন আমাদের, বা অলরেডি বিভিন্ন জায়গাটা হচ্ছে, আমাদের যখন যে জিনিসটা প্রয়োজন হবে আমরা বলে দিব আমাদের যে হাতে যে ডিভাইসটা আছে তাকে, সে অর্ডার করে দিবে, অটো অর্ডার করে দিবে এবং আমার বাসায় জিনিসটা চলে আসবে। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পেমেন্ট, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কে কে জানেন? আপনাদের মধ্যে কোনো অভিজ্ঞতা আছে ক্রিপ্টোকারেন্সি নিয়ে? বিটকয়েন, হ্যাঁ, ভবিষ্যতে বিটকয়েন ও অন্যান্য ডিজিটাল মুদ্রার ব্যবহার হবে, এটা ধারণা করা হচ্ছে। অনেক দেশে বিটকয়েন নিষিদ্ধ, বাংলাদেশেও বিটকয়েনের ট্রানজাকশন নিষিদ্ধ। আপনি বিটকয়েনের মাধ্যমে আপনি
কাজ করতে পারবেন, কিন্তু বিটকয়েন থেকে টাকা ভাঙায় টাকাতে কনভার্ট করাটা এই মুহূর্তে বাংলাদেশে নিষিদ্ধ। হাইপার পার্সোনালাইজ শপিং, আপনার যেটা প্রয়োজন এআই আপনাকে বলে দিবে যে আপনার এই মুহূর্তে এটা প্রয়োজন। বুঝতে পেরেছেন? আপনার যখন এই যে হাইপার পার্সোনালাইজ শপিংটা, এটা এআই এর মাধ্যমে যেরকম করে সেলাররা তাদের কাস্টমার অভিজ্ঞতার মাধ্যমে বা তাদের যেই প্রোডাক্টের যে রিভিউ আসছে বা তাদের প্রোডাক্টের কোয়ালিটির উপরে বেস করে যেরকম করে প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে পারবে, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এআই এর মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্ট কিনতে পারবো। অনেক সময় তো আমরা বুঝতে পারবো না যেটা আমার আমার প্রয়োজন কিনা, কিন্তু সেটা এক সময় এআই আমাকে বলে দিবে যে এই প্রোডাক্টটা আমার প্রয়োজন। এটা অনেক মুভিতে আমরা দেখি এখন যে যখন ঔষধের প্রয়োজন হয় বা যখন সেট করা থাকে, তখন ঘরের মধ্যে আপনার যে মাইক্রোফোন সেট করা থাকে, স্পিকার সেট করা থাকে, সেই বলে দিচ্ছে, সিরি বলে দিচ্ছে, অ্যালেক্সা বলে দিচ্ছে যে তোমার এখন ওষুধ খাওয়ার সময় হয়েছে, একদম এইভাবে বলে দিচ্ছে। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের লাইফটাকে আরো অনেক ইজি করছে। ঠিক আছে, জি, যারা হ্যান্ড রেজ করছেন তারা প্রশ্ন করতে পারেন। স্যার বিটকয়েনটা আবার যদি একটু বুঝাতেন, মানে এটা মূলত কি, বা এটা কিভাবে কাজ করে? বিটকয়েন বিটকয়েন আসলে এটা হলো একটা ডিজিটাল কারেন্সি। এটা একটা ডিজিটাল কারেন্সি। এই বিটকয়েনটা আসলে 2009 সালে এটা প্রথম আত্মপ্রকাশ করে। এটা এমন একজন ব্যক্তি এটা করছে এখন, যেটা যাকে কেউ কোনোদিন দেখেনি। ওনার নাম সম্ভবত কি জানি, সাতোশি সাতোশি নাকামোতো সম্ভবত ওনার নাম। এটা একটা ছদ্মনাম, সাতোশি নাকামোতো। এই ছদ্মনামের মাধ্যমে আন্ডারে উনি বিটকয়েনটা বা ক্রিপ্টোকারেন্সিটাকে উনি স্টার্ট করেন। এটা হলো একটা ভার্চুয়াল বা ডিজিটাল মুদ্রা। এটা যার কোনো আপনি কখনো এটা চোখে দেখবেন না বা আপনার এটা কখনো এটার অস্তিত্ব নেই, কিন্তু এটা ইন্টারন্যাশনালি এটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই মুহূর্তে সম্ভবত এক বিটকয়েন 1,00,000 সামথিং ডলার। 2009 সালে এই বিটকয়েনের যখন আমি জব স্টার্ট করি 2009-এর সেপ্টেম্বর অক্টোবরে, সরি 10-এর ফেব্রুয়ারি মার্চের দিকে এই বিটকয়েনের মাইনিং স্টার্ট করেছিলাম আমি, এবং আমার কাছে তখন আলটিমেটলি ধরেন 2-3 বিটকয়েন ছিল তখন। কিন্তু পরবর্তীতে এটার কোনো এটা যে এই সময়ে এসে এটা যে এরকম $1,00,000 হয়ে যাবে এক একটা বিটকয়েন, এটা তখনও কেউ চিন্তা করেনি। এবং আমার অফিসে আমাদের কলিগরা এরকম 2-3 জনেরই আমাদের 2-3 বিটকয়েন 4 বিটকয়েন এরকম ছিল, কিন্তু ওগুলোর আইডি পাসওয়ার্ড কিছুই এখন আমাদের কাছে নাই। এটার মাধ্যমে এটা সমস্যা কোথায় হলো? সমস্যা হলো এটা কোনো নিয়ন্ত্রণ থাকে না। যেমন টাকা বাংলাদেশ গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করছে, ডলার ইউএস গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করছে, এই যে মুদ্রা বাজারটা কেউ না কেউ নিয়ন্ত্রণ করছে, কিন্তু আপনি এটা কোনো সেন্ট্রাল কোনো বডি নাই যারা এটা নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক আছে, এটা এটা ডিসেন্ট্রালাইজড। তো যার কারণে এটা কখন ফ্লাকচুয়েট করবে, কখন এটা ভালো থাকবে, এটার কোনো সম্ভাবনা নাই। অনেকেই বিটকয়েনে কিনে থাকেন, বিটকয়েন কিনেন, বিটকয়েনের ট্রানজাকশন করেন। দেশের বাইরের অনেক পেমেন্ট অনেকে বিটকয়েনে নেন। দেশের বাইরে অনেক দেশে বিটকয়েনের ট্রানজাকশন তারা সরকারিভাবেই এটা পারমিজেবল। ঠিক আছে, আর মেইন জিনিসটা হলো এটাকে বলা হয় ব্লকচেন। যাক, এই ব্লকচেন নিয়ে হয়তো আপনাদের যেই সেশনটা হবে, একটা সেশন হওয়ার কথা ব্লকচেন আর এগুলা নিয়ে, যদি কোনো সেশন হয় সেখানে আপনারা এটা নিয়ে আরো ডিটেল আলোচনা করতে পারবেন। এটা জাস্ট একটা ডিজিটাল কারেন্সি। ঠিক আছে, এটা এক সময় ধরেন এটা $1 মূল্যে ছিল, এক কয়েন মানে $1, এটা এখন এক কয়েন মানে 1,00,000 কত হাজার ডলার জানি এখন। ডলারের যেরকম ধরেন বাংলাদেশি টাকার এগেনস্টে একটা ভ্যালু আছে, আপনার $1 বাংলাদেশের সম্ভবত এখন 123 টাকা। এই ক্রিপ্টোর যে বিটকয়েন, এই বিটকয়েনের এই মুহূর্তে $1 এরকম একটা কারেন্সি আছে এখন, 1,00,000 সামথিং থাউজেন্ড ডলার, মানে 1 কোটি টাকার উপরে এক বিটকয়েন। আচ্ছা, মানে শর্টে বলে এটা একটা ডিজিটাল কারেন্সি, এবং আস্তে আস্তে ওয়ার্ল্ডটা বিটকয়েনের দিকে যাচ্ছে। এনিওয়েজ, বুঝতে আর কোনো কোয়েশ্চেন আছে কারো?
হ্যাঁ, মাহতাব লিখেছেন বিটকয়েন ট্রানজাকশন ইজ অ্যাভেলেবল ইন ব্ল্যাক মার্কেট, রাইট। ইসরা জাহান লিখেছেন নো ল এক্সিস্ট, রাইট। 1 Bitcoin equal to $0.005 in 2009. Yes, you are correct. ওই সময় আমার 3 বিটকয়েন সম্ভবত এটা মাইনিং করতে হতো, তখন আমাদের 3 বিটকয়েন সম্ভবত ছিল, আমার 3 পয়েন্ট সামথিং। আইডি পাসওয়ার্ড খুঁজতেছিলাম যখন এটা 2016-17 সালে আইডি পাসওয়ার্ডটা খুঁজে পেলাম না, এটা কোথায় কোন মেল থেকে করেছিলাম মনে নাই। সো আকার কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, না হলে আমরা সেশন শেষ করব ইনশাআল্লাহ। স্যার এসইওর ব্যাপারটা একটু যদি এক্সপ্লেন করতেন। এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাই কি? জি স্যার, জি স্যার। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা আসলে ডিজিটাল মার্কেটিং এর যেই কোর্সটা সেটার মধ্যে আসবে, বাট সার্চ ইঞ্জিন, আপনারা সার্চ ইঞ্জিন সম্পর্কে কি ধারণা রাখেন, কি জানেন? কেউ কি জানেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইওটা কি? এটা অনলাইন মার্কেটিং এ অনেক রকম কাজে আসে, কিন্তু এক্সাক্ট পুরা এক্সপিরিয়েন্সটা নেই আসলে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অনলাইন মার্কেটিং এ আসে ঠিক এরকম না। আমরা যে ধরেন ইয়েতে গুগলে গিয়ে যে আমরা খুঁজি না, বিভিন্ন জিনিস লিখি, আমরা খুঁজি, তাই তো? জি স্যার, বিভিন্ন অনেক কিছু হ্যাঁ সার্চ করি আমরা। আমরা কোথায় সার্চ করি? আমরা গুগলে সার্চ করি, না হয় অন্যান্য অন্য ডাকডাকগো, তারপর হচ্ছে হ্যাঁ কয়েকটা সার্চ ইঞ্জিন আছে। সার্চ ইঞ্জিনে আমরা যখন একটা সার্চ করি, এই সার্চ করার পরে আমি একটু আগে বলছিলাম যে গুগল টার্গেটিং করা যায়। গুগলের মাধ্যমে আমরা যখন কাস্টমার ডাটা নিয়ে যখন কথা বলতেছিলাম, যে ডাটা ইনভেন্টরি এবং ডাটা ক্লায়েন্ট ডাটা নিয়ে কথা বলছিলাম, তখন বলছিলাম যে গুগলে ধরেন আমি সার্চ করলাম ওয়াচ, তো এখন ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে আমরা যদি এখন সরাসরি গুগলের সাথে কানেক্ট করে আমরা জিটিএম এর মাধ্যমে আমরা এখন সেই কাস্টমারকে সার্চ করতে পারবো, আমি যদি ওয়াচ সেলার হই যারা গুগলে ওয়াচ লিখে সার্চ করেছেন। তো এসইও আসলে হলো একটা সার্চ ইঞ্জিন, এসইও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা একটা প্রক্রিয়া যার মাধ্যমে হলো গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে আমার ওয়েবসাইটটা সবার উপরে উঠে আসবে। এখন আমি যখন এসইও করব, অপটিমাইজ করব, এসইও এটা লং প্রসেস। এটা ধরেন অন পেজ এসইও আছে, অফ পেজ এসইও আছে, এটার গুগল সার্চ কনসোলের মাধ্যমে এটাতে কাজ করা হয়, বিভিন্ন ধরনের টুলস ইউজ করে এসইও করা হয়। যখন আমি এসইও করবো তখন আমার ওয়েবসাইটটা, আপনি যখন ওয়াচ লিখে সার্চ করবেন তখন সবার আগে দেখবেন আমার ওয়েবসাইটটা সামনে চলে আসছে। বা ল্যাপটপ লিখে, আমি ল্যাপটপ সেলার, আমি যখন এসইও করে রাখবো এবং এসইওর মাধ্যমে ব্যাকলিঙ্ক করতে হয়, এটা অনেক বড় একটা প্রসেস। শুধু এসইওর উপরে ধরেন এটা সপ্তাহব্যাপী ক্লাস নেওয়া যাবে, আমি যদি শর্টে বলছি। ব্যাকলিঙ্কের মাধ্যমে যদি আমরা এসইও করে থাকি, বিভিন্ন টুলস ইউজ করে এসইও করে থাকি, তখন যেটা হবে যে কেউ যদি কোনো প্রোডাক্ট, আমি যে প্রোডাক্ট সেল করছি সেই প্রোডাক্টটা কেউ যদি গুগলে লিখে সার্চ করে, তখন আমার ওয়েবসাইটটা সবার উপরে দেখাবে অথবা ফার্স্ট পেজে দেখাবে। যে যত ভালো এসইও করবে তার পেজটাকে, বা তার ফেসবুক পেজ হোক, তার ওয়েবসাইট হোক, আমি যেটাকে এসইও করবো সেটা সবার উপরে দেখাবে। আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি, প্রথম ওয়েবসাইটে তো আমরা ক্লিক করি, সাধারণত ক্লিক করি না? তো এসইওতে যদি আমি ভালো করে এসইও করতে পারি, ভালো কাউকে দিয়ে এসইও করাই, বা আমি যদি নিজে ভালো এসইও করতে পারি, সার্চ ইঞ্জিন অপটিমাইজ করতে পারি, তাহলে আমার ওয়েবসাইটটা সবার উপরে থাকবে এবং লোকজন ক্লিক করে আমার ওয়েবসাইটে সরাসরি আসবে, গুগলের মাধ্যমে এসে আমার এখান থেকে প্রোডাক্ট পারচেজ করবে। এটাকে এসইও বলে। বুঝতে পেরেছেন? ওকে স্যার, ঠিক আছে। আর স্যার এটা হচ্ছে কতক্ষণ সময় লাগে, লাইক এস্টিমেটেড কতটুকু টাইম লাগে, কয় মাস টাইম লাগে? 3 মাস, 2 থেকে 3 মাস লাগে। ওকে স্যার, ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না হলে আমরা শেষ করব। ভাইয়া আমি ইন্টারাপ্ট করছি, আই গেস আমাদের এখন শেষ করা উচিত, কারণ আমাদের 10 মিনিট পরে একটা সেশন শুরু হবে। জি জি ভাইয়া, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা ভালোই ধারণা রাখেন সবাই। সবার এক্সপিরিয়েন্স নিলাম এবং সেখান থেকে আমরা সেশনটা কন্ডাক্ট করার চেষ্টা করলাম, যে আমি শুধু যেটা জানি শুধু সেটাই যদি আপনাদেরকে বলি,
তার চেয়ে আমার মনে হয় সবসময় আপনারা যেভাবে জিনিসগুলাকে জানেন সেই জিনিসগুলা নিয়ে যদি আমরা কাজ করি বা সেশনগুলো নেই, তাহলে সেটা আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। এই জন্যই আসলে আপনাদের থেকে ইনফরমেশন নিয়ে আমি সেশনটা নেওয়ার চেষ্টা করেছি। আপনারা উপকৃত হবেন আশা করি ইনশাল্লাহ। আর বেস্ট অফ লাক আপনাদের অলিম্পিয়াডের জন্য, এবং আপনাদের রিয়েল লাইফে যখন আপনারা কাজ করবেন সেই জন্যও ডেফিনেটলি আপনাদের জন্য দোয়া থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ফর দি ডিটেইল সেশন। আসসালামু আলাইকুম।